মোহাম্মদ আসিফ। আমি ঢাকার নূরবাগে থাকি। প্রতি রাতে আপনার গল্প শুনে ঘুমাতে যাই। কখনো কাঁপি, কখনো ভাবি, আর কখনো রাত জেগে বসে থাকি। আজ আপনাকে যে ঘটনাটি পাঠাচ্ছি সেটি আমার জীবনের নয়, তবে এমন একজনের যাকে আমি খুব কাছ থেকে জানি। আসলে ঘটনাটি আমি শুনেছিলাম আমার ফুফার মুখ থেকে। এক পড়ন্ত বিকেলে পানামিয়া এক ভাঙা চায়ের দোকানের সামনে কাঠের বেঞ্চিতে নির্লিপ্তভাবে বসেছিল। তার দৃষ্টি ছিল শূন্য। সামনের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে থাকলেও সে আসলে কিছুই দেখছিল না। তার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল একটাই চিন্তা, আজ রাতে কি হবে। ঘরে এক মুঠো চালও নেই। মা সেই সকাল থেকে যন্ত্রণায় কাতরাচ্ছেন। গত রাত থেকে তার নিজের পেটেও কিছু পড়েনি। ক্ষুধার জ্বালায় শরীরটা যেন আর চলছিল না। মাথা ঝিমঝিম করছিল। চারপাশের গাড়ির হর্ন, মানুষের কোলাহল, ফেরিওয়ালার হাঁকডাক, কোনো কিছুই তার চৈতন্যকে স্পর্শ করতে পারছিল না। সে ডুবেছিল নিজের গহীন চিন্তা আর অসহায়ত্বের সমুদ্রে। ঠিক এমন সময়ে এক আগন্তুক তার সামনে এসে দাঁড়ালো। লোকটি মধ্যবয়সী, পরনে অপেক্ষাকৃত পরিষ্কার পোশাক, কিন্তু চেহারায় একটা রুগ্ন ও কর্তৃত্বপরায়ণ ভাব। তার হাঁটা চলা এবং তাকানোর ভঙ্গিতেই বোঝা যাচ্ছিল সে সাধারণ কোনো মানুষ নয়। পানামিয়া প্রথমে তাকে খেয়ালই করেনি। লোকটি তার সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। পানামিয়ার শীর্ণ শরীর আর ক্ষুধার্ত চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তারপর ভারী গলায় জিজ্ঞেস করল, কাজ খুঁজছিস নাকি? কাজ? এই একটি শব্দ শুনে পানামিয়া চমকে লোকটির দিকে তাকালো। তার কানে যেন মধু বর্ষিত হলো। এই একটি শব্দের জন্য সে কত মাস ধরে অন্য হয়ে ঘুরছে। সে কোনো মতে ঢোক গেলে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। তার দুর্বল শরীর থেকে কোনো স্বর বের হতে চাইছিল না। লোকটি তার মরিয়া ভাব দেখে আবার হাসল। বলল, একটা কাজ আছে, খুবই ভালো কাজ। করতে পারলে এত টাকা পাবি যে তোর সব অভাব দূর হয়ে যাবে, আর কোনোদিন ভাতের চিন্তা করতে হবে না। টাকার কথা শুনে পানামিয়ার চোখ দুটো মুহূর্তের জন্য আশায় উজ্জ্বল হয়ে উঠল। তার মনে হলো স্বয়ং সৃষ্টিকর্তা হয়তো তার দুর্দশা দেখে এই লোকটিকে দেবদূতের মতো পাঠিয়েছেন। তার অসুস্থ মা, খালি পেট, শূন্য ঘর, সবকিছুর ছবি তার চোখের সামনে এক এক করে ভেসে উঠল। এই মুহূর্তে কাজটা তার জন্য কতটা জরুরি তা কাউকে বোঝানোর প্রয়োজন ছিল না। তার ভেতরটা এই সুযোগটাকে এমন মরিয়াভাবে আঁকড়ে ধরতে চাইছিল যে তার আর কোনো কিছু ভাবার বা প্রশ্ন করার মতো মানসিক স্থিতি ছিল না। কাজটা কি, কতটা কঠিন, কাজটা কি সৎ নাকি অসৎ, এসব প্রশ্ন তার মাথাতে আসেনি। তার কাছে তখন এই প্রস্তাবটি ছিল অথই সাগরে ভাসতে থাকা এক টুকরো খড়কুটোর মতো, যাকড়ে ধরে সেই দারিদ্র্যের সমুদ্র থেকে বাঁচতে চায়। তাই সে কোনো রকম বিচার বিবেচনা না করে প্রায় সাথে সাথে বলে উঠল, আমি করব মালিক, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। আপনি যা বলবেন আমি তাই করব। তার এই মরিয়া ভাব আর আনুগত্য দেখে লোকটি বেশ সন্তুষ্ট হলো। বলল, তোর সাহস আছে দেখছি, তাহলে শোন, আগামী পরশু অমাবস্যার রাতে শহরের শেষ মাথায় যে পুরনো কবরস্থানটা আছে তার পেছনের ভাঙা গেটের কাছে চলে আসবে। রাত ঠিক 2টায়। এক মুহূর্ত যেন দেরি না হয়। পানামিয়া মন্ত্রমুগ্ধের মতো লোকটির প্রতিটি কথা শুনছিল। তার কাছে তখন কবরস্থান বা অমাবস্যার রাত কোনটি অস্বাভাবিক বা ভয়ের বলে মনে হয়নি। তার মাথায় ঘুরছিল শুধু টাকা আর তার মায়ের মুখ। সে কেবলই মাথা নাড়ল। লোকটি চলে যাওয়ার আগে তার কাঁধে হাত রেখে শেষবারের মতো বলল, আর হ্যাঁ, আসার সময় সাথে করে একটা বড় চটের খালি বস্তা নিয়ে আসবি, ভুলিস না যেন। এই শেষ কথাটা পানামিয়ার মনে কেমন যেন একটা খটকা তৈরি করলো। কাজের জন্য বস্তা লাগবে কেন? কিন্তু তার মনের ভেতর থেকে কেউ যেন তাকে ধমক দিয়ে বলল, চুপ কর, প্রশ্ন করিস না, যা পেয়েছিস সেটাই পরম ভাগ্য বলে মেনে নে। লোকটি আর কোনো কথা না বলে ভিড়ের মধ্যে মিশে গেল। পানামিয়া সেখানে বসে রইল। তার বুকে তখন আশা আর এক অজানা আশঙ্কার দোলাচল। সে তখনও জানত না এই বস্তায় হতে চলেছে তার জীবনের সমস্ত পাপের বোঝা বয়ে বেড়ানোর প্রথম ও প্রধান সাক্ষী। নির্দিষ্ট দিনে পানামিয়ার বুকের ভেতরটা অদ্ভুত এক উত্তেজনায় ধুকপুক করছিল। একদিকে ছিল বহু প্রতীক্ষিত একটি কাজ পাওয়ার আনন্দ আর অভাব থেকে মুক্তির আশা, অন্যদিকে ছিল এক অজানা ভয়। লোকটি তাকে যা যা বলেছিল সে অক্ষরে অক্ষরে তা পালন করার জন্য প্রস্তুত ছিল। রাত গভীর হওয়ার জন্য সে ছটফট করতে করতে অপেক্ষা করছিল। তার মা ততক্ষণে যন্ত্রণার ঘোরে ঘুমিয়ে পড়ছেন। পানামিয়া নিঃশব্দে মায়ের মুখের দিকে একবার তাকালো। এই মুখটাতেই তো সে একটু স্বস্তির হাসি ফোটাতে চায়। এই একটা চিন্তায় তাকে সব ভয়কে জয় করার সাহস জোগালো। ঘর থেকে একটা পুরনো বড় চটের বস্তা কাঁধে ফেলে সে রাতের আধারে বেরিয়ে পড়ল। রাত তখন অনেক গভীর। রাস্তাঘাট একেবারে জনশূন্য, নিস্তব্ধ। মাঝে মাঝে দুই একটা পথকুকুরের তীক্ষ্ণ ডাক
আর ঝিঝি পোকার একটানা শব্দ রাতের সেই নিস্তব্ধতাকে আরো কয়েক গুণ ভারী আর রহস্যময় করে তুলছিল। পানামিয়া দ্রুত পায়ে শহরের শেষ প্রান্তের সেই পুরনো কবরস্থানের দিকে হাঁটতে লাগলো। জায়গাটা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা রকম ভৌতিক ও অলৌকিক গল্প প্রচলিত ছিল। মানুষ দিনের বেলাতেও ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বুকে থুতু দিত। আর আজ তো ঘোর অমাবস্যার রাত, চারদিকে এমন মিশমিশে কালো অন্ধকার যে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। মনে হচ্ছে যেন সমস্ত চরাচরকে এক কালো চাদর দিয়ে ঢেকে দেয়া হয়েছে। পানামিয়ার গা ছমছম করছিল, মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছিল। কিন্তু পেটের তীব্র ক্ষুধা আর মায়ের অসহায় মুখটা তাকে এক মুহূর্তের জন্য থামতে দিল না। অবশেষে সে কবরস্থানের পেছনের ভাঙা গেটের কাছে পৌঁছালো। চারদিকে শুধু সারি সারি কবর আর কবর। পুরনো ভাঙাচোরা দেয়ালগুলো অন্ধকারের মধ্যে এক একটা প্রাগৈতিহাসিক দানবের মতো দাঁড়িয়ে আছে। শন শন করে বাতাস বইছে, আর সেই বাতাসে গাছের শুকনো পাতা নড়ে এমন এক শব্দ হচ্ছে যা শুধু মনে হচ্ছিল কারা যেন ফিস ফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। পানামিয়া ঘড়ি দেখল, সে ঠিক রাত 2টায় সেখানে পৌঁছেছে, কিন্তু আশপাশে কাউকেই দেখতে পেল না। তার বুকটা ধড়াস করে উঠল। লোকটা কি তাহলে তার সাথে ঠাট্টা করলো? সে কি আসবে না? হতাশা আর ভয়ে সে যখন ফিরে যাওয়ার কথা ভাবছে, ঠিক তখনই কবরস্থানের বেশ কিছুটা ভেতর থেকে একটা আবছা আলোর রেখা তার চোখে পড়ল। সাথে ভেসে এলো মাটি খোঁড়ার একটানা শব্দ, খুবই ক্ষীণ, কিন্তু এই নিস্তব্ধতায় তাই স্পষ্ট শোনা যাচ্ছিল। তার ভেতরটা অজানা কৌতূহলে ভরে উঠল। সে অত্যন্ত সন্তর্পণে ভাঙা গেটটা সামান্য ফাঁক করে ভেতরে উকি দিল। আর ঠিক সেই মুহূর্তে যে দৃশ্য সে দেখল তা তার রক্তকে জল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার মনে হলো তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। তার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আটকে গেল এবং তার সমস্ত শরীর ভয়ে আক্ষরিক অর্থে পাথর হয়ে গেল। সে দেখল কবরস্থানের বেশ কিছুটা ভেতরে একটা পুরনো কবরের পাশে দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের একজনের হাতে একটি হারিকেন, যার কাপা কাপা মৃদু আলোয় চারপাশটা এক ভৌতিক রূপ ধারণ করেছে। আর সেই আবছা আলোতেই পানামিয়া চিনতে পারল তাদের একজন হলো সেই লোক যে তাকে কাজের প্রস্তাব দিয়েছিল। কিন্তু যে দৃশ্য তার পেলে চমকে দিয়েছিল তা হলো তাদের নরকীয় কার্যকলাপ। তারা একটা কবর খুঁড়ে ফেলেছে এবং তার ভেতর থেকে কিছু একটা বের করার চেষ্টা করছে। পানামিয়া এক মুহূর্তে বুঝতে পারল এটাই সেই কাজ। এই ভয়ঙ্কর অকল্পনীয় কাজের জন্যই তাকে প্রস্তাব দেয়া হয়েছিল। তাকে এখানে ডাকা হয়েছে জঘন্য পাপের অংশীদার করার জন্য। তার কাঁধের বস্তাটা হঠাৎ করে যেন কয়েক মন ভারী মনে হতে লাগলো। সে বুঝতে পারল সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। সে দারিদ্র থেকে মুক্তি পেতে সে এখানে ছুটে এসেছে। সেই দারিদ্রই তাকে ঠেলে দিচ্ছে এক অতল পাপের অন্ধকারে, যার শেষ কোথায় তা সে কল্পনা করতে পারছিল না। তার মনে হলো তার চিৎকার করে দৌড়ে পালানো উচিত, কিন্তু ভয়ে তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। পা দুটোও যেন মাটিতে গেঁথে গিয়েছিল। সে দাঁড়িয়ে রইল এক মূর্তিমান আতঙ্ক হয়ে। পানামিয়া গেটের আড়ালে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। তার মস্তিষ্ক যেন ঠিকমতো কাজ করা বন্ধ করে দিয়েছে। সে যা দেখছে তা তার পক্ষে বিশ্বাস করা প্রায় অসম্ভব ছিল। হারিকেনের কাপা কাপা আলোয় সে স্পষ্ট দেখতে পেল তাকে যে লোকটি কাজের প্রস্তাব দিয়েছিল সে এবং তার সঙ্গে মিলে অত্যন্ত দক্ষতার সাথে কবর খোঁড়ার কাজ প্রায় শেষ করে এনেছে। তাদের হাবভাবে ভয় বা দ্বিধার কোনো লেশমাত্র নেই, বরং তাদের প্রতিটি পদক্ষেপে এমন এক ধরনের পেশাদারিত্ব ছিল যা দেখে মনে হচ্ছিল এটা তাদের কাছে জল ভাতের মতোই সাধারণ কোনো কাজ। তাদের একজনের হাতে থাকা কোদালটা মাটিতে শেষবারের মতো আঘাত করার পর একটা ফাঁপা ভারী শব্দ হলো। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে একবার মাথা নাড়ল। এরপর তারা কবরের ওপরের মাটি সরিয়ে ভেতরের কাঠের পাটাতনগুলো অত্যন্ত সাবধানে একে একে সরাতে লাগলো। কবরের ভেতরটা উন্মুক্ত হতেই একটা তীব্র পচা ভ্যাপসা গন্ধ ঢেউয়ের মতো বাতাসে ছড়িয়ে পড়ল। সেই অসহ্য গন্ধ পানামিয়ার নাকে এসে লাগতে তার বমি ঠেলে গলার কাছে চলে এলো। সে কোনো মতে নিজের হাতের তালু দিয়ে মুখ চেপে ধরে নিজেকে সামলে নিল, কিন্তু লোক দুটি ছিল সম্পূর্ণ নির্বিকার, যেন এই গন্ধে তাদের কিছুই যায় আসে না। তাদের একজন হারিকেনটা নিচু করে কবরের মুখের কাছে ধরল। সেই আবছা আলোয় পানামিয়া দেখল ভেতরে পড়ে আছে বহু বছরের পুরনো এক মানব দেহের অবশেষ। সময়ের সাথে সাথে মাংস, মজ্জা, চামড়া সবকিছু মাটির সাথে মিশে গেছে। যা অবশিষ্ট আছে তা হলো বিবর্ণ ধূসর হয়ে যাওয়া এক মানব কঙ্কাল আর তাকে জড়িয়ে থাকা জীর্ণ প্রায় ছেড়ে যাওয়া ময়লা কাফনের কাপড়। এই দৃশ্য দেখে পানামিয়ার মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। সে এতদিন শুধু মানুষের মুখে মুখে কবর থেকে লাশ চুরির গল্প শুনেছে, কিন্তু নিজের চোখে এমন নারকীয় বিভৎস কাণ্ড দেখতে হবে তা সে তার দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। তার চোখের সামনেই লোক দুটি কোনো রকম দ্বিধা না করে অবলীলায় কবরের ভেতরে নেমে গেল।
তাদের একজন কঙ্কালের মাথার খুলিটা অত্যন্ত অবহেলার সাথে হাতে তুলে নিল, যেন ওটা কোনো মানুষের মাথা নয়, একটা মাটির টেলা। আরেকজন পাঁজরের হাড়গুলো আর শিরদাঁড়া থেকে বাকি হাড়গুলো আলাদা করতে লাগলো। তাদের ভাবভঙ্গি এতটাই স্বাভাবিক ও নির্লিপ্ত ছিল যে মনে হচ্ছিল তারা যেন জমি থেকে আলো বা মূলো তুলছে, কোনো এক সময়ের জলজান্ত মানুষের পবিত্র দেহাবশেষ নয়। তারা অত্যন্ত যত্ন করে প্রতিটি হাড় একপাশে রাখছিল। এরপর তাদের শকুনের মতো লোভী দৃষ্টি পড়ল সেই জীর্ণ কাফনের কাপড়ের দিকে। কাপড়টা বহু বছরের পুরনো হওয়ায় প্রায় মাটির সাথে মিশে যাওয়ার দশা, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে এবং বিবর্ণ হয়ে পড়েছে। কিন্তু লোক দুটির কাছে সেই ছেঁড়া কাপড়েরও হয়তো অনেক মূল্য। তারা পরম যত্নে সাবধানে সেই কাপড়টুকু কঙ্কালের হাড় থেকে ছাড়িয়ে নিচ্ছিল। পানামিয়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে মানুষের শেষ স্মৃতিচিহ্ন, তার শেষ আচ্ছাদনটুকু কবর থেকে তুলে নেওয়া হচ্ছে। এই দৃশ্য তার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছিল। তার মনে হচ্ছিল সে কোনো মানুষ দেখছে না, দেখছে দুটো সাক্ষাৎ শয়তানকে, যাদের কাছে জীবিত বা মৃত কোনো মানুষেরই বিন্দুমাত্র সম্মান নেই। কঙ্কালের প্রতিটি হাড় এবং কাফনের কাপড়টুকু সংগ্রহ করে তারা যখন কবরের পাশে রাখল, ঠিক তখনই তাদের একজন পানামিয়ার দিকে তাকালো, যে গেটের আড়ালে ভয় জমে গিয়ে লুকিয়েছিল। লোকটির চোখে কোনো বিস্ময় ছিল না, বরং সে যেন আগে থেকেই জানত যে পানামিয়া সেখানে দাঁড়িয়ে আছে। সে হাত ইশারা করে পানামিয়াকে তার দিকে ডাকলো। পানামিয়ার মনে হলো সে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছে, যেখান থেকে সে আর কখনো বের হতে পারবে না। সে নড়তে পারছিল না, তার পা দুটো যেন মাটিতে শিকড় গেড়ে বসেছে। সে তার চোখের সামনে দেখছিল মানব মর্যাদার চূড়ান্ত অবমাননা, আর নিয়তি তাকে সেই পাপের ভাগীদার হওয়ার জন্য এখানে টেনে এনেছে। লোকটির কর্তৃত্বপূর্ণ ইশারা দেখে পানামিয়ার সমস্ত শরীর বরফের মতো জমে গিয়েছিল। সে এক পাও নড়তে পারছিল না। তার বুকের ভেতর হাতুড়ির ঘা পড়ছিল, ভয় তার গলা শুকিয়ে কাঠ। এমন সময় সে প্রস্তাব দেওয়া লোকটি কর্কশ গলায় চিৎকার করে বলল, কিরে, ওখানে ভূতের মতো দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয়, বস্তাটা নিয়ে আয়। তার গলার স্বরে এমন এক হিমশীতল কর্তৃত্ব ছিল যে পানামি আর স্থির থাকতে পারল না। সে যেন কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা চালিত হয়ে কাঁপা কাঁপা পায়ে কাঁধে সে অভিশপ্ত বস্তাটা নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। প্রতিটা পদক্ষেপে তার মনে হচ্ছিল সে যেন স্বেচ্ছায় নরকের দিকে হেঁটে যাচ্ছে। সে কাছে যেতে লোক দুজন তার দিকে তাকিয়ে এক বিভৎস হাসি হাসল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু পৈশাসিকতা আর তাচ্ছিল্য। তাদের একজন পানামিয়ার হাত থেকে প্রায় ছিনিয়ে নেওয়ার মতো করে বস্তাটা নিল। তারপর কোন রকম ভূমিকা ছাড়াই তারা সেই বস্তার ভেতরে হাড়গোড় আর ছেঁড়া ময়লা কাফনের কাপড়গুলো ভরতে শুরু করলো। মাথার খুলি, পাঁজরের হাড়, হাতের হাড়, পায়ের হাড় সবকিছু এক এক করে বস্তার ভেতর ফেলা হচ্ছিল, আর খটখট করে এক অশুভ শব্দ হচ্ছিল। সেই শব্দ পানামিয়ার কানে যেন মৃত্যুর ঘণ্টার মতো বাজছিল। সেই দৃশ্য সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু দৃশ্যটা তার মনের ভেতর থেকে মুছে ফেলতে পারল না। বস্তা ভরা শেষ হলে প্রস্তাব দেয়া লোকটি পানামিয়ার কাঁধে তার ভারী হাতটা রাখল। তার শিহরণ জাগানো স্পর্শে পানামিয়া শিউরে উঠল। লোকটি শান্ত কিন্তু ততোধিক শীতল গলায় বলল, ভয় পেয়ে লাভ নেই, আমি তোকে এই কাজের জন্য ডেকেছিলাম। এটাই তোর কাজ। আমাদের সাথে থাকলে তুই এত টাকা পাবি যা কোনোদিন কল্পনাও করতে পারিসনি। তোর মায়ের চিকিৎসা হবে, ভালো খাওয়া দাওয়া জুটবে। এখন তো ঠিক মতো খেতেও পারিস না, মায়ের জন্য ওষুধও কিনতে পারিস না, আর কোনো কাজও তো পাস না। ভেবে দেখ কাজটা করবি কিনা। সম্মান নিয়ে না খেয়ে ধুকে ধুকে মরবি, নাকি দুটো পয়সা কামিয়ে মায়ের মুখে হাসি ফোটাবি আর নিজে দুটো খেয়ে পড়ে বাঁচবি? কথাগুলো বিষাক্ত তীরের মতো পানামিয়ার বুকে এসে বেঁধল। লোকটা তার সবচেয়ে দুর্বল জায়গায়, তার সবচেয়ে বড় অসহায়ত্বের ক্ষতে আঘাত করেছিল। এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল তার মায়ের শীর্ণ যন্ত্রণাকাতর মুখটা, ভেসে উঠল ক্ষুধার্ত দিনগুলোর অসহ্য যন্ত্রণার লাঞ্ছনা। একদিকে ছিল তার ভেতরকার সামান্য অবশিষ্ট থাকা বিবেক আর ভয়, অন্যদিকে ছিল চরম বাস্তবতা আর দারিদ্র্যের নির্মম কষাঘাত। এক মুহূর্তের জন্য তার মনে হলো সে চিৎকার করে বলে, না, আমি এই পাপ করতে পারবো না। কিন্তু পরক্ষণেই তার সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল তার কাছে আর কোনো পথ খোলা নেই। সে নিজের দারিদ্র্যের কাছে, নিজের অসহায়ত্বের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করল। ভয়কে আর বিবেককে মন থেকে ঝেড়ে ফেলে সে কাঁপা গলায় প্রায় অস্ফুট স্বরে বলল, আমি করব। তার সম্মতি পেয়ে লোক দুটি শয়তানের মতো হাসল। সেই রাতেই তারা তাকে নিয়ে শহরের এক অন্ধকার গলিতে গেল, যেখানে কিছু অসৎ কালো জাদুতে বিশ্বাসী ব্যবসায়ী অপেক্ষা করছিল। পানামিয়ার চোখের সামনেই তারা সেই ছেঁড়া কাফনের কাপড়গুলো চড়া দামে বিক্রি করে দিল। সেদিন শুধু একটা কবরই নয়, তারা আরো দুটো পুরনো কবর খুঁড়েছিল। হাড়গোড় আর কাফনের কাপড় সংগ্রহের পর সেই ফাঁকা হা করে থাকা কবরগুলোতে আবার মাটি চাপা দেওয়ার কাজটা দেওয়া হলো পানামিয়াকে। সে একা একা কোদাল দিয়ে সেই কবরগুলো ভরাট করলো।
তার হাত দিয়ে কবরে মাটি ফেলার সময় মনে হচ্ছিল সে নিজের মনুষ্যত্বকে, নিজের আত্মাকে চিরদিনের জন্য কবর দিচ্ছে। কাজ শেষে তারা পানামিয়ার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে চলে গেল। সেই টাকা হাতে নিয়ে পানামিয়ার কোনো আনন্দ হলো না, বরং তার মনে হলো সে তার আত্মাকে বিক্রি করে দিয়েছে। সেই অভিশপ্ত রাতের পর থেকে পানামিয়ার জীবন এক নতুন অন্ধকার পথে চলতে শুরু করলো। সে এখন আর দিনের আলোয় কাজ খুঁজে বেড়ানো অসহায় বেকার যুবক নয়। সে রাতের অন্ধকারে কবর চোরের দলের একজন সক্রিয় সদস্য। প্রথম প্রথম তার খুব ভয় করত, গা ঘিন ঘিন করত, রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত। প্রতি রাতে কবরস্থানে যাওয়ার সময় তার মনে হতো কোনো মৃত আত্মা হয়তো তার ঘাড় মটকে দেবে। কিন্তু ধীরে ধীরে এই ভয়টা সয়ে গেল। পেটের তীব্র ক্ষুধা আর হাতে আসা টাকার ঝনঝনানি তার সব ভয়, সব বিবেক, সব পাপ বোধকে গ্রাস করে নিল। সে খুব দ্রুতই শিখে গেল কিভাবে নিঃশব্দে কবর খুঁড়তে হয়, কিভাবে পচা লাশের অসহ্য গন্ধ সহ্য করতে হয়, আর কিভাবে মানুষের শেষ সম্বল তার কাফনের কাপড়টুকু চুরি করে আনতে হয়। তাদের লোভ আর পাপের পরিধি শুধু পুরনো কবর থেকে কাফনের কাপড় চুরির মধ্যে সীমাবদ্ধ থাকলো না। তাদের চাহিদার লোভ সময়ের সাথে সাথে বাড়তে লাগলো। তারা খোঁজ রাখতে শুরু করলো শহরের কোথায় কোন পরিবারে মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে যদি মৃত ব্যক্তি জোয়ান হয়, সুযোগ বুঝে তারা সদ্য দেয়া কবর খুঁড়ে নতুন মরদেহ তুলে আনত। এই কাজটা ছিল আগেরটার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ। এই টাটকা লাশগুলো তারা শহরের কিছু কুখ্যাত লোকের কাছে বিক্রি করে দিত, যারা ছিল অবৈধ অঙ্গ পাচারকারী চক্রের সদস্য। এই লোকগুলো সেই মরদেহ থেকে চোখ, কিডনি, লিভার সহ বিভিন্ন মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ বের করে চড়া দামে দেশ বিদেশে বিক্রি করত। পানামিয়া এখন এই ভয়াবহ পাপ চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছিল। তার হাতে এখন নিয়মিত কাঁচা টাকা আসতে লাগলো। তার মায়ের জন্য ভালো খাবার, দামি ওষুধ, ফলমূল সবকিছুর ব্যবস্থা হলো। তার ঘরের অভাব দূর হলো, কিন্তু তার মনের শান্তি চিরতরে হারিয়ে গেল। সে যখনই তার মায়ের মুখের দিকে তাকাতো, তার ভেতরটা তীব্র অপরাধ বোধে কুঁকড়ে যেত। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। এই নরকীয় কাজে পানামিয়া রীতিমতো পারদর্শী হয়ে উঠল। তার ভেতরের ভয় ডর বলতে আর কিছুই অবশিষ্ট ছিল না। সে এখন আগের চেয়েও বেশি হিংস্র আর বেপরোয়া হয়ে উঠল। এখন তার মনে নতুন এক চিন্তা দানা বাঁধতে শুরু করলো। সে নিজেকে প্রশ্ন করতে লাগলো, আর কতদিন সে অন্যের অধীনে, অন্যের হুকুমে কাজ করবে? এই কাজের সমস্ত ঝুঁকি তো তাকেই নিতে হয়। সবচেয়ে কঠিন পরিশ্রমটাও সেই করে, অথচ লাভের সিংহভাগটা নিয়ে যায় ওই লোক দুটো। তার মনে হলো এবার তার নিজের কিছু করা উচিত। সে এখন এই ব্যবসার অদ্যপান্ত জানে। কোথায় কাফনের কাপড় বিক্রি করতে হয়, কোথায় মরদেহ বিক্রি করতে হয়, কাদের সাথে যোগাযোগ করতে হয়, সবই তার নখদর্পণে। এই উচ্চাকাঙ্ক্ষা থেকেই সে একদিন ওই দুজনের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তাদের সাফ জানিয়ে দিল যে সে আর তাদের সাথে কাজ করবে না। সে এবার থেকে একাই কাজ করবে। লোক দুটো প্রথমে কিছুটা অবাক হলো এবং তাকে হুমকি ধামকিও দিল, কিন্তু পানামিয়ার জেদ আর বেপরোয়া মনোভাবের কাছে তারা হার মানল। আলাদা হয়ে পানামিয়া বুঝতে পারল এই কাজে একা করা প্রায় অসম্ভব। কবর খোঁড়া, ভারী লাশ বহন করা, আবার দ্রুত কবরটা ভরাট করা, এসবের জন্য অন্তত আরো দু একজন বিশ্বস্ত লোক দরকার। তাই সে তার মতোই আরো দুজন হতদরিদ্র মরিয়া যুবককে খুঁজে বের করল। তাদের একজন ছিলাম আমি, মিঠু, আর অন্যজন ছিল আমাদেরই পাড়ার আরেক যুবক। আমরাও পানামিয়ার মতোই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিলাম। তাই সে যখন আমাদের এই কাজের প্রস্তাব দিল এবং মোটা টাকার লোভ দেখালো, আমরাও আমাদের সামান্য বিবেককে বিসর্জন দিয়ে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এভাবেই পানামিয়া তার নিজের একটি দল তৈরি করল এবং আরো ভয়ঙ্করভাবে পাপের জগতে নিজেকে একচ্ছত্র অধিপতি হিসেবে প্রতিষ্ঠিত করার পথে পা বাড়ালো। সে তখনও জানত না এই পথ তাকে খ্যাতির দিকে নয়, বরং ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছে। নিজের দলবল নিয়ে কাজ করতে করতে পানামিয়ার সাহস আর লোভ দুটোই যেন আকাশ ছুঁয়েছিল। সে এখন আর ছোটখাটো কাফন চুরি বা দু একটা লাশ বিক্রিতে সন্তুষ্ট ছিল না। তার লক্ষ্য ছিল আরো বড়, আরো ভয়ঙ্কর কিছু করা। এই সময় শহরের এক কুখ্যাত অসৎ ডাক্তারের সাথে তার পরিচয় হয়। এই ডাক্তার ছিল মানবাঙ্গ পাচার চক্রের অন্যতম প্রধান হোতা। তার নেটওয়ার্ক ছিল দেশ জুড়ে। সে জীবিত মানুষের অঙ্গ যেমন চুরি করত, তেমনি টাটকা লাশের জন্য সর্বোচ্চ দাম দিত। পানামিয়ার কাজের ধরন এবং তার বেপরোয়া মনোভাব সম্পর্কে জানার পর ডাক্তার তাকে একদিন ডেকে পাঠায়। নির্জন এক চেম্বারে বসে সে পানামিয়াকে এক লোভনীয় প্রস্তাব দেয়। সে বলে, যদি পানামিয়া তাকে কোনো অল্প বয়সী যুবক বা যুবতীর টাটকা সতেজ লাশ এনে দিতে পারে, তাহলে সে তাকে এমন মোটা অঙ্কের টাকা দেবে যা সে তার 7 জন্মেও কল্পনা করতে পারেনি। সেই টাকার পরিমাণ শুনে পানামিয়ার চোখ লোভে চকচক করে ওঠে। তার বিবেক বলে তখন আর কিছু অবশিষ্ট ছিল না। সে পুরোপুরি টাকার নেশায় উন্মাদ হয়ে গিয়েছিল। সে আর কোনো কিছু না ভেবেই এক মুহূর্তের জন্য দ্বিধা না করে ডাক্তারের প্রস্তাবে রাজি হয়ে যায়। তার মাথায় তখন শুধু ঘুরছিল বিশাল অঙ্কের টাকা
সে ভুলে গিয়েছিল যে সে এক ভয়ঙ্কর শয়তানের সাথে হাত মেলাচ্ছে। এর কিছুদিন পরেই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল, যা হয়তো ছিল নিয়তির এক অমোঘ লিখন। আমার অর্থাৎ মিঠুর গ্রামের বাড়িতে একটা পারিবারিক সমস্যা হওয়ায় আমাকে জরুরি ভিত্তিতে কয়েকদিনের জন্য যেতে হলো। আর ঠিক একই সময়ে আমাদের দলের অন্য সঙ্গীটা হঠাৎ করে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ফলে পানামি একেবারে একা হয়ে গেল। কিন্তু তার লোভ তাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে দিল না, বরং একা হওয়ায় লাভের পুরো অংশ একাই পাবে সে ভেবে আরো মরিয়া হয়ে উঠল। সে একাই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এর ঠিক 2-1 দিনের মাথায় পানামে এক দালালের মাধ্যমে খবর পেল এখান থেকে বেশ দূরের এক প্রত্যন্ত গ্রামে কিছুক্ষণ আগে কলেরায় আক্রান্ত হয়ে এক জোয়ান ছেলে মারা গেছে। ছেলেটির বয়স ছিল 19 কি 20, একেবারে সতেজ যুবক। খবরটা শোনা মাত্রই পানামেয়ার মাথায় ডাক্তারের সেই লোভনীয় প্রস্তাবটা বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। জোয়ান ছেলে, টাটকা লাশ, এই শব্দগুলো তার কানে টাকার ঝনঝনানি হয়ে বাজতে লাগলো। সে আর এক মুহূর্ত দেরি করল না। প্রয়োজনীয় সরঞ্জাম, কোদাল, শাবল আর একটা বড় বস্তা নিয়ে একাই রওনা দিল সেই গ্রামের দিকে। গ্রামে পৌঁছে সে দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলো। সন্ধ্যার দিকে ছেলেটির দাফন সম্পন্ন হলো। কবরস্থানে তখন বহু মানুষের ভিড়। বাবা মায়ের আর আত্মীয় স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। পানামিয়া কাছের এক ঝোপের আড়ালে পাথরের মতো নিথর হয়ে লুকিয়ে রইল। অপেক্ষা করতে লাগলো কখন এই জায়গাটা জনশূন্য হবে। দাফন শেষে একে একে সবাই অশ্রুসিক্ত চোখে কবরস্থান ত্যাগ করল। চারিদিক যখন পুরোপুরি নিস্তব হয়ে গেল, পানামিয়া তখনও বের হলো না। সে অভিজ্ঞ চোর, সে জানে এই কাজে তাড়াহুড়ো করা মানেই বিপদ ডেকে আনা। প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করার পর যখন সে নিশ্চিত হলো যে আশেপাশে আর একটি প্রাণের অস্তিত্ব নেই, তখন সে তার সরঞ্জাম নিয়ে বিড়ালের পায়ে নিঃশব্দে কবরের দিকে এগিয়ে গেল। কিন্তু সদ্য দেহা কবরের সামনে গিয়ে সে যা দেখল তাতে তার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার সমস্ত শরীর যেন বরফ হয়ে গেল। সে দেখল নতুন কবরের পাশে একজন দীর্ঘদেহী লোক দাঁড়িয়ে আছে, পিঠটা তার দিকে ফেরানো। পানামিয়ার বুকটা ধড়াস করে উঠল। এটা কি করে সম্ভব? সে নিজের চোখে দেখেছিল সবাই চলে গেছে। তাহলে এই লোকটাকে, সে কি মৃতের কোনো আত্মীয় যে শোকে পাথর হয়ে এখনো দাঁড়িয়ে আছে, নাকি অন্য কোনো মতলবে এসেছে? সে ঢোক গেলে গলাটা সামান্য পরিষ্কার করে যতটা সম্ভব শান্ত গলায় ডাক দিল, কে ওখানে? ওখানে কে? পানামিয়ার কথা শুনে লোকটি কোনো জবাব দিল না, শুধু বরং খুব ধীরে ধীরে অদ্ভুত ভঙ্গিতে তার দিকে ঘুর ঘুর করতে শুরু করলো। আর যখনই লোকটির মুখ পানামিয়ার দিকে ঘুরল, পানামিয়ার মনে হলো তার পায়ের নিচের মাটি দুভাগ হয়ে গেছে এবং সে এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। তার চোখ বিস্ময়ে আতঙ্কে বিস্ফোরিত হয়ে গেল। ভয়ে তার মুখ দিয়ে একটি আর্তনাদ বেরিয়ে এলো। সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সেই জওয়ান ছেলেটি, যাকে মাত্র কয়েক ঘন্টা আগে এই কবরে দাফন করা হয়েছিল। ছেলেটির চোখ দুটো ছিল অস্বাভাবিক, যেন দুটো জ্বলন্ত কয়লার টুকরো, আর তার ঠোঁটের কোণে লেগেছিল এক ভয়ঙ্কর শীতল পৈশাচিক হাসি। এবার সে মৃত ছেলেটি কথা বলতে শুরু করলো। তার কণ্ঠস্বর ছিল কবরস্থানের মতো শীতল, কাঁপা এবং প্রতিধ্বনিত। সে বলল, কিরে, আমার লাশ নিবি না? ডাক্তারকে দেবে না, নাকি শুধু কাফনের কাপড় নিবি? দাঁড়া, আজ আমি তোর লাশ বানাবো। আমি আজ তোর হৃদয় বের করে খাবো। এসব ভয়ঙ্কর দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে আমি মিঠু দেখছিলাম। আমি সেদিন সকালেই গ্রাম থেকে ফিরে এসেছিলাম এবং খবর পেয়েছিলাম যে পানামে একা একাই এক বিপজ্জনক অভিযানে গেছে। তার জন্য চিন্তা হওয়ায় আমি তাকে সাহায্য করার জন্যই রাতে কবরস্থানে এসেছিলাম। কিন্তু গেটের কাছে পৌঁছানোর আগেই আমি এই অবিশ্বাস্য এবং নরকীয় দৃশ্য দেখি আমার শরীর ভয়ে অসাড় হয়ে গিয়েছিল। কাছে আসার সাহস হচ্ছিল না। পানামিয়া সেই ভয়ঙ্কর মূর্তি দেখে আর এক মুহূর্ত দাঁড়ায়নি। সে মা গো বলে এক গগনবিদারী চিৎকার দিয়ে কবরস্থানের গেটের দিকে দৌড় দিল। তার পেছনে ছেলেটির সেই লাশ বিকট অট্টহাসিতে ফেটে পড়ল, যে হাসি শুনে মনে হচ্ছিল নরকের সমস্ত প্রেতাত্মা একসাথে হাসছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে পানামিয়ার ডান হাত এবং ডান পা অবশ হয়ে গেল এবং তার শরীরটা অদ্ভুতভাবে সামনের দিকে বেঁকে গেল। সে গেটের সামনে এসে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল এবং সাথে সাথে জ্ঞান হারালো। আমি তখনও ভয়ে আড়ালে লুকিয়েছিলাম। পানামিয়ার এমন অবস্থা দেখেও আমি তাকে উদ্ধার করতে যেতে পারছিলাম না, ওই ভয়াল মূর্তির কারণে। কিছুক্ষণ পর ছেলেটির ছায়া মূর্তিটা যেন বাতাসে মিলিয়ে গেল। তখন আমি দৌড়ে গিয়ে কোনো মতো পানামিয়াকে আমার দুর্বল কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে দৌড় দিলাম। সেই অভিশপ্ত রাতের পর পানামিয়ার জীবন এক ভয়াবহ জীবন্ত নরকে পরিণত হলো। আমি তাকে কোনো মতে তার ভাঙা ঘরে নিয়ে এসেছিলাম, কিন্তু সে আর আগের পানামিয়া ছিল না। তার জ্ঞান ফিরেছিল ঠিকই, কিন্তু তার শরীর আর তার নিয়ন্ত্রণে ছিল না। সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং অশরীরী কিছুর আকস্মিক আক্রমণ তার মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছিল। সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ল। তার ডান হাত
এবং ডান পা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেল, চিরদিনের জন্য অকেজো। যে হাত দিয়ে সে অসংখ্যবার সৃষ্টিকর্তার বিধানকে অস্বীকার করে কবর খুঁড়েছে, যে পা দিয়ে সে রাতের অন্ধকারে পাপের পথে সদর্পণে হেঁটে বেরিয়েছে, সেই হাত পায়ে যেন তার পাপের জীবন্ত সাক্ষী হয়ে অবশ হয়ে গেল। পানামি এখন পুরোপুরি বিছানায় শয্যাশায়ী। একসময়ের সেই দাপুটে হিংস্র আর শক্তিশালী লোকটি এখন একটা জড় পদার্থের মতো বিছানার এক কোণায় পড়ে থাকে। তার কথা বলার শক্তিও প্রায় হারিয়ে গিয়েছিল। সে শুধু ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত, আর তার চোখ দিয়ে অনবরত পানি পড়ত। সেই চোখের জলে কি ছিল তা বলা মুশকিল। হয়তো ছিল তার কৃতকর্মের জন্য তীব্র অনুশোচনা, অথবা হয়তো সেই রাতের ভয়াবহ দৃশ্য তার চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য সরছিল না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, পানামিয়ার অবস্থার বিন্দুমাত্র উন্নতি হয় না। তার জমানো টাকা দিয়ে শহরের নাম করা ডাক্তার, কবিরাজ, ওঝা কাউকে দেখানো বাকি রাখা হলো না। কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। চিকিৎসা বিজ্ঞান যেন তার এই অদ্ভুত রোগের কাছে সম্পূর্ণরূপে হার মেনেছিল। এ যেন ছিল এক ঐশ্বরিক শাস্তি, যার কোনো জাগতিক প্রতিকার বা ব্যাখ্যা নেই। তার এই ভয়াবহ পরিণতির সবচেয়ে বড় আঘাতটা হেনেছিল তার বৃদ্ধা মায়ের উপর। যে ছেলের উপার্জনে তার চিকিৎসা চলছিল, দুইবেলা ভালো খাওয়া দাওয়া জুটছিল, সেই আদরের ছেলেকেই তার চোখের সামনে এমন জীবন মৃত অবস্থায় পচে গলে যেতে দেখতে হতো। বৃদ্ধা মা সারাদিন ছেলের শিয়রে বসে থাকতেন, নিজের হাতে খাইয়ে দেওয়ার চেষ্টা করতেন, আর অঝরে চোখের জল ফেলতেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন। কিন্তু ছেলের পাপের বোঝা হয়তো এতটাই ভারী ছিল যে মায়ের কোনো দোয়াই আর আসমান পর্যন্ত পৌঁছালো না। পানামি অসুস্থ হওয়ার ঠিক 4 মাসের মাথায় তার মা একদিন নীরবে ছেলের এই ভয়াবহ পরিণতি আর সহ্য করতে না পেরে আস্তে আস্তে মারা গেলেন। মায়ের মৃত্যুতে পানামি এখন এই বিশাল পৃথিবীতে সম্পূর্ণ একা, নিঃস্ব এবং অসহায় হয়ে গেল। যে মায়ের মুখে হাসি ফোটানোর অজুহাতে সেই পাপের পথে নেমেছিল, সেই মাই তাকে অভিশপ্ত অবস্থায় ফেলে রেখে চিরদিনের জন্য চলে গেলেন। এখন তার পাশে বসে দুটো সহানুভূতির কথা বলার বা তার চোখের জল মুছে দেওয়ার মতো আর কেউ রইল না। আমি মিঠু মাঝে মাঝে গিয়ে তাকে দেখে আসতাম, সাধ্যমতো খাবার দাবার দিয়ে আসতাম, কিন্তু তার এই শূন্য অনুতপ্ত জীবন মৃত দৃষ্টির দিকে আমি বেশিক্ষণ তাকাতে পারতাম না। সে ছিল এক জীবন্ত লাশ, যে তার কৃতকর্মের ফল ভোগ করার জন্যই হয়তো বেঁচেছিল। তার প্রতিটি নিঃশ্বাস যেন ছিল এক একটি দীর্ঘশ্বাস। পানামিয়ার জীবনের শেষ অধ্যায়টি ছিল আগের অধ্যায়গুলোর চেয়ে অনেক বেশি করুণ, শিক্ষণীয় এবং হৃদয় বিদারক। মায়ের মৃত্যুর পর তার দেখাশোনা করার মতো আক্ষরিক অর্থে আর কেউ রইল না। আমি আমার সামান্য আয়ের সংসারে তাকে আর কতদিনই বা টানতে পারি। এক পর্যায়ে পাড়ার কিছু দয়ালু লোক একটা পুরনো হুইল চেয়ারের ব্যবস্থা করে। তারা প্রতিদিন সকালে তাকে সেই হুইল চেয়ারে করে নিয়ে গিয়ে রাস্তার মোড়ে এক বট গাছের নিচে বসিয়ে দিয়ে আসতো এবং সন্ধ্যায় আবার ফিরিয়ে নিয়ে যেত। সে এখন একজন ভিক্ষুক, কিন্তু তার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে সে ভিক্ষা করার জন্য দুটো হাত পাতবে সেই শক্তিটুকুও তার ছিল না। তার শরীরটা একদিকে সম্পূর্ণ বেঁকে গিয়েছিল, ডান হাত ও পা অকেজো হয়ে শুকিয়ে দড়ির মতো হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ধীরে ধীরে তার মুখটাও অবশ হয়ে একপাশে এমনভাবে বেঁকে গিয়েছিল যে তার চেহারাটা আরো ভয়ঙ্কর এবং বিকৃত হয়ে যায়। সে সারাদিন একটা মূর্তির মতো একই জায়গায় বসে থাকত, কথা বলতে পারত না, নড়াচড়া করতে পারত না। শুধু তার কোটরে ঢোকা চোখ দিয়ে গাল বেয়ে পানি গড়িয়ে পড়ত। রাস্তার মানুষ তার এই করুণ অসহায় অবস্থা দেখে মায়া করত। কেউ হয়তো একটা রুটি বা কিছু খাবার তার কোলের ওপর রেখে যেত, কেউ বা দুটো টাকা তার পাশে ফেলে দিয়ে যেত। সেইটুকুই ছিল তার বেঁচে থাকার সম্বল। যে পানামি একসময় টাকার লোভে রাতের পর রাত কবরস্থানে হানা দিত, মানুষের শেষ সম্বল তাদের প্রিয়জনের কাফনের কাপড়টুকু কেড়ে নিতে দ্বিধা করত না, আজ সে দুটো টাকার জন্য, এক মুঠো ভাতের জন্য মানুষের দয়ার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। নিয়তির কি নির্মম পরিহাস। আমি প্রায় কাজ থেকে ফেরার পথে দূর থেকে তাকে দেখতাম। তার কাছে যাওয়ার সাহস আমার হতো না। তার এই পরিণতি দেখে আমার ভেতরটা ভয়ে অনুশোচনায় কেঁপে উঠত। আমি স্পষ্ট বুঝতে পারতাম সে এখন আর কিছুই চায় না, শুধু একটি জিনিসই সে কায়মনোবাক্যে কামনা করে, সেটা হলো মৃত্যু। তার প্রতিটি মুহূর্ত হয়তো কাটত তীব্র অনুশোচনা আর অসহ্য শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে। সে নিশ্চয়ই তার জীবনের করা প্রতিটি ভুলের কথা ভাবত সেই অভিশপ্ত রাতের কথা, যা তার জীবনকে চিরতরে অভিশপ্ত করে দিয়েছে। সে তার পাপের শাস্তি এই দুনিয়াতেই পাচ্ছিল তিলে তিলে প্রতিটি মুহূর্তে। পানামিয়ার এই ভয়াবহ পরিণতি আমার চোখ পুরোপুরি খুলে দিয়েছিল। আমি জলজান্ত প্রমাণ দেখেছিলাম যে অসৎ পথে অর্জিত সম্পদ বা সুখ কখনো স্থায়ী হয় না এবং পাপের শাস্তি কোনো না কোনো ভাবে পেতেই হয়। তার এই ভয়ঙ্কর পতন দেখে আমি সেই দিনই মনে মনে কসম করেছিলাম, জীবনে যত কষ্টই হোক আর কখনো কোনো অসৎ কাজে লিপ্ত হব না। আমি কবর চোরের মতো সেই জঘন্য কাজ চিরতরে ছেড়ে দিয়ে
এক কাপড়ের দোকানে সামান্য বেতনের কর্মচারী হিসেবে কাজ নেই। আয় কম ছিল, কিন্তু মনে এক ধরনের অনাবিল শান্তি ছিল। আমার আর পানামিয়ার মতো টাকার নেশায় উন্মাদ হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। এভাবেই আরো কয়েকটা বছর কেটে যায়। পানামিয়া রাস্তার ধারে জীবন মৃত অবস্থায় পড়ে থাকত। অবশেষে 1999 সালের এক শীতের সকালে রাস্তার ধারে সেই বটগাছের নিচে তার বিকৃত ঠান্ডা নিথর দেহটা পাওয়া যায়। দীর্ঘ 15 বছরের এক অভিশপ্ত যন্ত্রণাময় জীবনের অবসান ঘটে। তার মৃত্যুতে কেউ কাঁদেনি, তার জন্য কোনো শোক সভাও হয়নি। সে যেন এক পরিত্যক্ত আবর্জনার মতোই নিঃশব্দে পৃথিবী থেকে বিদায় নিল। কিন্তু তার এই জীবন কাহিনী আমার মতো অনেকের জন্য এক ভয়ঙ্কর শিক্ষা হয়ে রইল। সে তার জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গেল, পাপের পথ দেখতে যতই আকর্ষণীয় আর মসৃণ হোক না কেন, তার শেষ পরিণতি সবসময় ভয়াবহ এবং করুণ হয়। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি আজকে যে গল্পটি শেয়ার করব এটি আসলে আমি কালেক্ট করেছি আমার একজন রিলেটিভের কাছ থেকে। তো গল্পটা একটা মানে পিশাচ টাইপের একজনকে নিয়ে একটা ঘটনা, যে হচ্ছে কোনো বেবি কনসেপ্ট করলে, মানে আমার ওই রিলেটিভের বেবি কনসেপ্ট করলে বেবিটা কোনোভাবে নষ্ট হয়ে যায়। তো ঘটনাটা ভাই আমি শুরু করছি এখন। ঘটনাটা হচ্ছে এইভাবে, ওই আপুটা হচ্ছে 2-3 মাসের উনি হচ্ছে কনসেপ্ট করে, ওনার যখন বেবি হয় কনসেপ্ট করে, তো ওনার একটা গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের অনুষ্ঠানে বিয়ের যেহেতু গায়ে হলুদ ছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল যে অনুষ্ঠানটা শেষ করার জন্য। তো রাত 12টা-1টার দিকে ওরা হচ্ছে যখন গ্রাম থেকে শহরের দিকে মুভ করে, তো গ্রামে নর্মালি হচ্ছে ভাইয়া আপনার মানে প্রধান বাহন হচ্ছে ভ্যান। তো ভ্যানে ওরা হচ্ছে যখন মুভ করে, তো মাঝে একটা বাজার ছিল। ওই বাজারে আসলে ওই আপুটা ওনার হাজবেন্ডকে বলে যে বাসার জন্য কিছু শুটকি মাছ কেন। তো তখন আসলে ওই ভ্যানওয়ালা বলতেছিল যে এরকম আসলে শুটকি মাছ না নেওয়াটা বেটার হবে। তো আসলে ওরা দুজনে হচ্ছে অনেক মডার্ন ফ্যামিলি ছিল, আবার হচ্ছে দুজন অনেক শিক্ষিত ছিল। তো শুটকি মাছ কেনার জন্য ভ্যানওয়ালাকে বলে যে আপনি একটু দাঁড়ান, আমরা কিছু শুটকি মাছ কিনবো। তখন ভ্যানওয়ালা ওদেরকে মানা করে যে আসলে এত রাতে শুটকি মাছ নিয়ে বাড়ি যাওয়া ঠিক হবে না, আর যেহেতু আপনি একটু বেবি কনসেপ্ট করছেন তো সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো ওরা দুজনে হচ্ছে অনেক মডার্ন ফ্যামিলি থেকে যেহেতু আসছে এবং দুজনে অনেক পড়াশোনা করে, মানে পড়াশোনা যেহেতু যারা ভাই একটু বেশি শিক্ষিত বা পড়াশোনা করে তারা আসলে প্যারানর্মাল জিনিসগুলো ট্রাস্ট করে না ওইভাবে। ওরা আসলে ভ্যানওয়ালার কথাটা ওইভাবে মাথায় না নিয়ে ওরা কিছু শুটকি মাছ কেনে। শুটকি মাছ কেনার পর ভাই বাসায় যায়। বাসায় যাওয়ার পর নর্মালি হচ্ছে ওরা ফ্রেশ ট্রেশ হয়ে ওই দিন ঘুমিয়ে পড়ে। তো ঘুমের মধ্যে হুট করে ওই আপুর হাজবেন্ড উনি হচ্ছে ওনার গভীর রাতে ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা ভেঙে যাওয়ার পর উনি দেখে যে ওনাদের একটা ড্রেসিং টেবিল ছিল, ওই ড্রেসিং টেবিলের পাশ থেকে আপনার হচ্ছে যেরকম ভাইয়া আয়নায় যদি কেউ আপনার নখ দিয়ে হচ্ছে আঘাত করে যেরকম একটা শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে, কিন্তু ওনাদের জানালাটা কোনো ধরনের আয়না নেই, নর্মাল কাঠের জানালা ছিল ওদের। তো ওরা আসলে একটু অবাক হয়, ওনার বউকেও ডাকে যে এরকম দেখো এরকম কেন শব্দ হচ্ছে। তো একটু পরে উনি যেটা বুঝতে পারে যে শব্দটা আসলে ওনার আয়না থেকে আসতেছে, মানে ওনার যে আয়নাটা ওখান থেকে শব্দ করতেছে। উনি সাহস করে যখন লাইট জ্বলাতে যাবে তখন দেখে একটা অবয়ব আয়নার মধ্যে দেখা যাচ্ছে এবং খুব বাজেভাবে ওনার দিকে দেখে মানে একটা বিকট হাসি দিচ্ছে। তো উনি আসলে সাথে সাথে লাইটটা অন করে, আর লাইটটা অন করার পর আসলে কিছুই দেখতে পারে না। উনি মনে করে যে আসলে অনেক টায়ার্ড ছিল, আজকে বিয়ে বাড়িতে অনেক ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা উনার একটা কোনো ভুল হতে পারে। তো ওই দিন রাতে আর রাসেল ভাই কোনো কিছু হয় না। তো তার পরের দিন রাসেল ভাই যে ঘটনাটা হয় সেই ঘটনাটা হচ্ছে যে এরকম গভীর রাতে হুট করে ওনাদের পুরা রুমটা হচ্ছে শুটকির গন্ধ হয়ে গেছে, মানে পুরা রুমটা শুটকির গন্ধ করতেছে। যেরকম রাসেল ভাই আমরা হচ্ছে শুটকি খাওয়ার আগে কিন্তু নর্মালি একটু ভেজে নিই, তো ভেজে নেওয়ার সময় যে স্মেলটা আসে ঠিক ওই রকম স্মেল দিয়ে পুরো রুমটা ভরে গেছে। তো এখন উনি আসলে ভাবে যে শুটকির গন্ধ কেন আসতেছে, এইভাবে তো শুটকির গন্ধ আসার কথা না। ইভেন একটু পরে ওই ভাইয়াটা লক্ষ্য করে যে ওনার রান্নাঘরে কেউ একজন কিছু খাচ্ছে, যেরকম এক্সাম্পল হচ্ছে ভাইয়া একটা বিড়াল যদি কাটা খায় বা অন্য কিছু খায় যেরকম একটা মচমচ শব্দ হয় ওরকম মচমচ শব্দ হচ্ছে। উনি সাহস করে রান্নাঘরে যায়, গিয়ে দেখে যে লাইটটা অন করার পর দেখে যে ওনার রান্নাঘরের যে বয়মটা ছিল যেখানে শুটকি ছিল ওখান থেকে বেশ কিছু শুটকি বের করা। এবং মানে সবচেয়ে আশ্চর্য জিনিস যেটা হচ্ছে ভাইয়া ওই শুটকিতে মানে শুটকিটা কেউ খেয়েছে, মানে শুধু শুটকির মাথাগুলো পড়ে আছে, মাছের মাথাগুলো পড়ে আছে শুটকির, বাট বাকি অংশটা কেউ খেয়ে ফেলেছে। তো উনি আসলে এই জিনিসটা এবার একটু ভয় পায়, বাট ওনার বউ যেহেতু অন্তঃসত্ত্বা তো উনি আসলে
আর কিছু বলে না, যে ওকে জানানোর দরকার নাই, ব্যাপারটা আমি হাইড করি। তো পরদিন উনি গ্রাম থেকে একজনকে নিয়ে এসে ওনার বউয়ের টেক কেয়ার করার জন্য। তো তার পরের দিন রাসেল ভাইয়া ওনার বউ যে স্বপ্নটা দেখে, ওনার ওয়াইফ, সেটা হচ্ছে যে মানে উনি একটা নদীর চরে দাঁড়ায় আছে এবং আশেপাশে অনেকগুলা শুটকি, এবং মনে হচ্ছে কি পাশ থেকে কেউ ওনাকে বিভিন্ন ধরনের কথা বলতেছে, কিন্তু কি কথা বলতেছে ইনি আসলে ওটা বুঝতে পারতেছে না। তারপর ওনার আসলে তার কিছুক্ষণ পর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর ওনার হাজবেন্ডকে উনি একটু ফোন দেয়, যেহেতু ওনার বাসা গেস্ট আসছে, উনি পাশের রুমে ছিল, যে এরকম আমার ভয় লাগতেছে, আসলে তুমি আমার কাছে আসো, আজকে আমার সাথে থাকো, আমার একটু ভয় লাগতেছে। ওনার হাজবেন্ড আসে, আসার পর যখন ওরা আবার ঘুমিয়ে যায়, তার কিছুক্ষণ পর ভাইয়া আপুটা আবার স্বপ্ন দেখে যে একটা পিশাচ টাইপের খুব বাজে আকৃতি একটা লোক ওনাকে স্বপ্নে বলতেছে যে আমি যেভাবে মাথাগুলা মোচড় দিয়ে দিয়ে শুটকিগুলা খেয়েছি, ঠিক সেভাবে আমি তোর বাচ্চাটাকেও খাবো। তো স্বপ্নটা দেখার সাথে সাথে উনি খুব ভয় পেয়ে যায় এবং অনেক জোরে চিৎকার করে ওনার হাজবেন্ডকে সবকিছু খুলে বলে। ওনার হাজবেন্ড তখন বলে যে ঠিক আছে, সমস্যা নাই, সকালটা হোক, তারপর দেখা যাক কি হয়। তো এখানে ভাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে পরদিন সকালবেলা এমনি ভাই নর্মালি আমরা যদি কোনো বাচ্চাকে বা মানুষকে যখন গলা টিপে ধরি যেরকম হাত পা অনেক ছড়াছড়ি করে, ওনার বাচ্চাটা পেটের মধ্যে ওরকম হাত পা অনেক ছড়াছড়ি করতেছিল। এবং এটা আসলে যে মাটা গর্ভবতী হয় উনি কিন্তু বুঝতে পারে বাচ্চা যখন মুভ করে বা নড়াচড়া করে, তো একটু মানে আশ্চর্যজনক ভাবে নড়াচড়া করতেছিল এবং ওনার পেটে এমন ভাবে লাথি দিচ্ছিল, ওনার খুব ব্যথা লাগতেছিল। তো উনি সাথে সাথে ওনার হাজবেন্ডকে কল করে, ওনার হাজবেন্ড অফিস থেকে চলে আসে, এমার্জেন্সি ভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে ভাইয়া ওনার বাচ্চাটা আসলে ডেড ছিল। এবং সবচেয়ে আরো আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বাচ্চাটার গলার ডান পাশে একটা অনেক ক্ষতর একটা দাগ, মানে মনে হচ্ছে যে কেউ গলা টিপে বা কোনো আঘাত করে বাচ্চাটাকে মেরে ফেলেছে। তো এরপর রাসেল ভাই ওরা আসলে ওই বাসায় আর আসলে ওইভাবে থাকতে চায় না, মানে ওদের ধারণা যে হয়তো বা বাসার কোনো প্রবলেম। তো উনি নেক্সট উনি যখন আবার কনসেপ্ট করে, উনি প্ল্যান করে যে আসলে এবার গ্রামের বাড়িতে রেখে দেবো। তো ওনার ওই আপুর হচ্ছে গ্রামের বাড়িতে উনি চলে যায়। ওনার তখন 6-7 মাস চলতেছিল বেবি কনসেপ্ট করার। ওইখানে রাসেল ভাই আরো একটা মর্মান্তিক ঘটনা ঘটে, সেটা হচ্ছে রাত এরকম 2-3টার সময় ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওনার মাকে ডাকে যে মা তুমি ওঠো, আমি হচ্ছে ওয়াশরুমে যাব। তো ওনার মা আসলে অনেক ঘুমেছিল, তখন বলতেছে যে তুই লাইটটা অন করে তুই উঠ, আমি যাচ্ছি। তো উনি যখনই লাইটটা অন করছে, মানে অন করতে যাবে, উনি যখন বিছানা থেকে ওঠে সাথে সাথে একটা গরম হাওয়া ওনার সাথে উঠে মানে ওনাকে এইভাবে বলে যে তোর কি ধারণা যে এবারও তুই তোর বাচ্চাকে খুব ভালো মতো পাবি, এটা বলে ওনাকে একটা জোরে ধাক্কা দেয়। উনি খাট থেকে খুব জোরে পড়ে যাওয়ার পর ভাইয়া ওনার আবার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য এবার ওনারা আসলে খুবই কষ্ট পায় এবং বাসায় হুজুর টুজুর ডাকানো হয়। তো হুজুরটা তখন বলে যে আসলে ওই আপনারা যে শুটকি নিয়েছিলেন তখন একটা খারাপ জিন পজেস্ট করে ওনাকে, এবং ওই জিনটা মূলত উনি এই ধরনের কাজগুলাই করে, বাচ্চা নষ্ট করে। তো ওরা আসলে এই জিনগুলাই কাজগুলাই এইটা। তো ওরা ঘর টর ভাই সবকিছু বন্ধ করে দেয়। নেক্সট বার উনি আবার কনসেপ্ট করার পর সবাই খুব মানে সচেতন, একদম খুব কেয়ারলি ভাবে। তা 8 মাস কাছাকাছি হবে ওনার হচ্ছে মানে বেবি বয়স হবে, এরকম 8 মাস হবে, পেটে থাকে বেবি ওনার। তো ওই সময় রাসেল ভাইয়া এরকম আবার রাত্রিবেলা গ্রামে ওয়াশরুমে যায়। তো এরকম ওনার সাথে 2-3 জন ছিল। তো উনি ওয়াশরুম থেকে যখন ব্যাক করবে তখন হুট করে ভাই গভীর রাতে একটা বিড়াল ওনার পায়ের নিচে এসে এমন ভাবে ওনার মানে বিড়ালের, যেহেতু ভাই বিড়ালের হচ্ছে দেহ তো অনেক নরম পিচ্ছিল, তো ওনার ওই যখন পায়ে পড়ে উনি স্লিপ করে আবার খুব বাজেভাবে পড়ে যায়। বাজেভাবে পড়ে যাওয়ার পর ওনাকে আবার উনি অনেক অসুস্থ হয়ে যায় এবং ওখানে ওনার ব্লিডিং হওয়া শুরু করে। তো উনি আবার হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পর আসলে রাসেল ভাইয়া ওইখানে ওনার সবচেয়ে খারাপ যে জিনিসটা হয়, ওখানে ওই সেম আবার বাচ্চাটা মারা যায় এবং ডাক্তার বলে যে নেক্সট টাইম আপনি বেবি কনসেপ্ট করতে পারবেন কিনা এটা আসলে আমরা শিওর বলতে পারতেছি না, কারণ আপনার বেবি কনসেপ্টের যে ওগুলো ছিল ওইগুলো অনেকটা এখন ওইভাবে হয়তো কাজ নাও করতে পারে। তো এরপর ভাইয়া হচ্ছে ওরা অনেক ডাক্তার দেখায় বা অনেক হচ্ছে কবিরাজ দেখায়। তো এইটা ওদের ঘটনা হচ্ছে ভাইয়া প্রায় 10-12 বছর হচ্ছে। ওরা এখনো ওই আপুটা আপনার ভাইয়া কোনোভাবে মানে বেবি কনসেপ্ট করতে পারেনি। তো ওরা রিসেন্ট হচ্ছে 1 বছর আগে একটা এতিমখানা থেকে বাচ্চা
হচ্ছে নিয়ে দত্তক নিয়ে ওরা লালন পালন করতেছে। বাট জিনিসটা ভাই অনেক দুঃখজনক, আমার অনেক খারাপও লেগেছে জিনিসটা। এবং উনি যখন আমার সাথে গল্পটা করতেছিল খুব কান্নাকাটি করতেছিল, আমি অনেক রিকোয়েস্ট করে ওনাকে এই গল্পটা শুনেছি, কারণ উনি যখন এই জিনিসগুলো আবার রিমাইন্ড করে ওনার খুব খারাপ লাগে। এবং এই গল্পটুকু আমাকে বলতে উনি 1 ঘন্টার উপরে লাগিয়েছিল, কারণ উনি বলতে পারতেছিল না, কারণ একটা সন্তান তো সন্তানের সবারই, এখন সেটা পেটে থাক আর ইয়াই করুক, নষ্ট হলে সবারই খারাপ লাগে। তো এই ছিল ভাই আমার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে এক ভাইয়া শেয়ার করছে, কিন্তু উনি তার নাম এবং ঠিকানা বলতে নিষেধ করছেন। তো ঘটনাটা 1980 অথবা 81 সালের ওইদিকে হবে, একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। তো ওই গ্রামটাতে উনি পড়ালেখা করতেন তখন হাই স্কুলে। তো উনি যে রাস্তা দিয়ে স্কুলে যেতেন এবং স্কুল থেকে ফিরতেন যে রাস্তা দিয়ে, ওই রাস্তাটা ছিল একটা খালের পাশ দিয়ে। তো ওই ছোট্ট একটা খাল এবং এক পাশে ছিল ধানের জমি, আর ওই খালটা এঁকে বেঁকে যাওয়ার কারণে রাস্তার কিছু কিছু জায়গায় পুরাতন কিছু কালভার্টের মতো দেয়া হয়েছিল ওই সময়ে। তো এই কালভার্টগুলো একটু রাস্তা থেকে উঁচু, আবার কালভার্ট পরে আবার রাস্তাটা একটু নিচু হয়ে যায়, সামনে কি আছে এটা দেখা যায় না কালভার্টের কারণে। তো উনি সাইকেল নিয়ে তখন যাতায়াত করতেন ওই সময়টাতে, ওনাদের একটা পুরাতন সাইকেল ছিল সেই সাইকেলে। তো উনি যখন একদিন সাইকেল নিয়ে স্কুলে গেছেন এবং স্কুল থেকে ফেরার পথে উনি ওনাদের সহপাঠী ছিল তাদের সাথে ক্রিকেট খেলে আসতে অনেক লেট হয়ে যায়, রাত হয়ে যায়। তো উনি রাত্রেবেলা বাজারে আসে, যে চিন্তা করে যে কারোর সাথে সে বাজার থেকে বাড়িতে চলে আসবে, কারণ ওই খালটার পাশে আর কোনো বাড়ি ছিল না, একদম প্রায় 2 কিলোমিটার রাস্তা পুরোটাই খাল ছিল। তো উনি বাজারে আসার পরে সেই দিন কাউকে দেখতে পায় না, কারণ ওই দিন আকাশটা অনেকটা মেঘলা ছিল, এই কারণে বাজারে কাউকে দেখতে পায় না। তো উনি ভাবে যে ঠিক আছে, যেহেতু সাইকেল আছে আমার কাছে, আমি খাল পার দিয়ে চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। তো উনি তখন ওই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসা শুরু করে। আসার একটা পর্যায়ে উনি যখন প্রথম কালভার্টটা পার করার পরে উনি দেখে যে ওনার পিছনে, মানে সাইকেলে মনে হচ্ছে একটা ভারী কিছু, যেমন সাইকেলের পিছনে কোনো ধানের বস্তা বা চালের বস্তা নিয়ে আসলে যেরকম ভারী অনুভব হয়, এইরকম একটা ভারী কিছু মনে হচ্ছে যে ওনার সাইকেলের পিছনে বসে আছে বা কিছু একটা রাখা আছে, এরকম উনি ফিল করতেছে। তো প্রায় অনেক জোরে সাইকেল চালাতে হচ্ছে, কিন্তু সাইকেল সামনের দিকে ওই তুলনায় আগাচ্ছে না। একটা পর্যায়ে উনি খেয়াল করে যে ওনার সাইকেলটা আরো বেশি স্লো হয়ে গেছে এবং একেবারেই সামনের দিকে আর আগানো যাচ্ছে না। তো একটা পর্যায়ে উনি সাইকেল থেকে নেমে পড়ে, নেমে পিছনে তাকায় যে না, আসলে সাইকেলের পিছনে কিছু নেই, একদম সবকিছুই স্বাভাবিক। উনি যখন সাইকেলটা হাত দিয়ে ঠেলে সামনের দিকে নিচ্ছিল তখন স্বাভাবিক চলছিল, তখন আর কিছু নেই। কিন্তু উনি যখনই সাইকেলে উঠে আবার একটু জোরে সাইকেল চালানো শুরু করে, তখনই দেখে যে পিছনে সেম অবস্থা, তার সাইকেলের একদম অনেক ভারী হয়ে গেছে এবং সাইকেল কোনোভাবেই সামনের দিকে আগানো যাচ্ছে না। তো এইভাবে একটু আসার পরে উনি ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত হয়ে যায় যে সাইকেলের কি সমস্যা হলো। তো উনি তখন পরের আরো একটা কালভার্টে চলে আসে এবং কালভার্টে আসার পরে উনি কালভার্টের উপরে দাঁড়ায় কিছুক্ষণ। দাঁড়ানোর পরে হঠাৎ সামনে দেখে যে কালভার্টের নিচে রাস্তা থেকে একটা ছাগল তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মানে কালো একটা ছাগল। স্বাভাবিক দেখা যাচ্ছে ছাগলটা, উনি ভাবে যে হয়তো গ্রামের থেকে কারো ছাগল রাতে মানে ঘরে না উঠে সে হয়তো দিকভ্রান্ত হয়ে রাস্তায় চলে আসছে। তো উনি কি করে, সাইকেলটা ঠেলে নিয়ে সেই ছাগলটার দিকে যায়, যে ছাগলটা সে সামনের দিকে নিয়ে যাবে বাড়ি পর্যন্ত। এরপরে দেখে যে ছাগলটার কাছে উনি যতই জোরে যায় কিন্তু ওই দূরত্বটা কখনোই কমে না, ছাগলটা সেম দূরত্ব রেখে ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো একটা পর্যায়ে উনি ভাবে যে তাহলে আমি সাইকেলে উঠে ছাগলটাকে ধরে ফেলি। তো উনি আবার সাইকেলে উঠে সাইকেলটা যখন চালাতে শুরু করে তখন আর ওই ভারটা উনি অনুভব করে না সাইকেলে, উনি জোরেই চালাইতে পারে। কিন্তু হঠাৎ দেখে যে ছাগলটা ওনার দিকে ঘুরে যায় রাস্তার মাঝপথে। তো ঘুরে যাওয়ার পরে ছাগলটা যেটা করে ওনার দিকে তেড়ে আসে সাইকেলের দিকে। তো ছাগল সাধারণত এই ধরনের আচরণ করে না, খুব শান্তশিষ্ট প্রাণী। তো উনি ব্যাপারটা নিয়ে বেশ অবাক হয়ে যায় যে ছাগল এভাবে তেড়ে আসতেছে কি জন্য। তো এর একটু পরেই ছাগলটা একদম এক দৌড়ে এসে ওনার সাইকেলের সাথে মাথা দিয়ে একটা বাড়ি দেয়, দেওয়ার পরে উনি খালের মাঝে পানিতে পড়ে যায় সাইকেল সহ। তো উনি তখন রাত্রেবেলা ওইভাবে গা ভেজা অবস্থায় খাল থেকে উঠে আসে এবং সাইকেলটা নিয়ে উনি তখন বাড়িতে চলে আসে। তো এই ব্যাপারটা কাউকে ওইভাবে বলে না যে কি হয়েছে, ওনাকে বলে যে তুমি খাল মানে আসতে এরকম ভিজলে কেন, তো বলে যে আমি সাইকেল নিয়ে অন্ধকারে খালে পড়ে গেছিলাম, কিন্তু এই ব্যাপারটাও নিয়ে বলেন। তো এরপরে যেটা হয়, ওনার একটা চাচি আছে, তার বেবি ছিল একটা, বেবির বয়স প্রায় 4 মাসের মতো তখন।
তো ওই সময়ে বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা শুরু হয়। সেটা হচ্ছে যে বাড়ির পাশে ওনাদের একটা বিশাল বাঁশঝাড় ছিল। তো কয়েকটা বাড়ির পাশে ওনাদের বাড়িটা ছিল একটা কর্নারে, এবং একটা পুকুর ছিল। ওই পুকুরের পাড়ে ছিল বিশাল একটা বাঁশঝাড় এবং একটা তেঁতুল গাছ ছিল। তো ওই তেঁতুল গাছে ওনারা যেটা খেয়াল করতো যে মাঝরাত্রে মনে হচ্ছে যে ওই বাঁশঝাড় থেকে একটা ঝড় শুরু হয় এবং সেটা তেঁতুল গাছে যে থেমে যায়। তো এই ঝড়টা অন্যদিকে আর কোথাও হয় না, শুধু ওনাদের বাড়িতেই হয় এবং মাঝরাত্রে এই বাতাসটা হয় এবং ওনারা বুঝতে পারে ব্যাপারটা। তো একদিন যেটা হয় যে ওনার কাকি, যে চাচি যে ছিল, উনি রাত্রে ঘুমিয়ে আছে বেবি পাশে নিয়ে, হঠাৎ খেয়াল করে যে রুমের মধ্যে একটা খসখস শব্দ হচ্ছে। তো ওই সময় তো ভাই এইভাবে কারেন্ট ছিল না গ্রামের বাড়িতে, ওই হারিকেন জ্বালায় রাখতো এবং আলোটা অনেকটা কম করে রাখতো, যেহেতু ছোট বাচ্চা ছিল একবারে না নিভাই কমায় রাখতো। তো ওই কম আলোতে উনি যেটা দেখে যে একটা কালো অবয়ব লোমশ প্রকৃতির বড় কিছু একটা, সেটা ওনাদের যে জানালা, ওই জানালা দিয়ে ভিতরে ঢোকে রুমের, এবং ঢুকে রুমের ওনাদের খাটের পাশে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাফালাফি করতে করতে চলাচল করে। তো ওই চাচি তখন চিন্তা করে যে এইটা আবার কোন প্রাণী, এইরকম প্রাণী তো গ্রামে সাধারণত থাকে না। তো উনি তখন কি করে, ওই হারিকেনের আলোটা বাড়ায় দেয় এবং বাড়ায় দেওয়ার সাথে সাথে ওই প্রাণীটা এক লাফে ওনাদের জানালা দিয়ে আবার বাইরে চলে যায়। এবং ওই যাওয়ার পরে উনি দেখে যে জানালার ওনাদের হচ্ছে কাঠের কিছু শিক দেয়া ছিল জানালায়, এবং 4-5টা শিক ওখানে ভেঙে যায়। ওই শিকগুলো ঠিক ছিল ওনারা ঘুমানোর আগ পর্যন্ত, কিন্তু ওই প্রাণীটা বের হয়ে যাওয়ার পরে ওই শিকটা ভাঙা। তো উনি তখন বেশ ভয় পেয়ে যায় যে গ্রামে এই সময় এইরকম কোন প্রাণী আসলো যেটা এরকম ঘরে ঢুকে জানালার শিক ভেঙে বের হয়ে গেল। তো ব্যাপারটা নিয়ে ওই বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে যায়, যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে। তো তখন ওনারা বাড়ি পাহারা দেওয়া শুরু করলো যে আসলে কোন প্রাণী আসে। আর তখনই ওনারা খেয়াল করে যে ওই ঝড়টার সময় ওই একটা প্রাণী ওই বাঁশঝাড়ের মাথা থেকে নেমে ওই তেঁতুল গাছের মাথায় যেয়ে ওঠে, মানে মাটি দিয়ে নেমে যায়, গাছে উঠে যায়, আর তখনই এই ঝড়টা হয়। তো এই ব্যাপারটাতে বেশ ভয় পেয়ে যায় ওনারা। তো ওনারা কি করবে এটা বুঝতে পারতেছিল না। একটা পর্যায়ে উনি একজন হুজুরকে নিয়ে আসে। তো হুজুর আসার পরে ওনাদের জানায় যে এই বাড়িতে খারাপ কোনো একটা জিন চলে আসছে, কিন্তু কিভাবে আসছে বা কেন আসছে এই ব্যাপারটা উনি জানে না, উনি বলতেও পারে না। তো উনি বলে যে এই জিনটা হয়তো কোনো ক্ষতি করতে পারে আপনাদের, তো আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাই, তাহলে হয়তো আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ওই হুজুর বাড়িটা বন্ধ করে দিয়ে যায়, কিন্তু এর 4 দিন পরে আবার সেই সেম সমস্যা শুরু হয়ে যায়। এবং তারপরে ওই হুজুরকে যখন ডাকা হয়, তো তখন হুজুর বলে যে এই সমস্যাটা আমি সমাধান করতে পারবো না, আপনারা ভালো একজন হুজুরের কাছে যান, তিনি হয়তো সমাধান করতে পারে। তো ওনারা এলাকায় একটা ভালো হুজুর খোঁজা শুরু করে দেন। এরপরে যেটা হয়, 3 দিন পরে ওই মহিলা, উনি চাচি, উনি হচ্ছে বেবিটা পাশে নিয়ে বসে রান্না করতেছে রাত্রেবেলা। তো রান্না করতেছে, এর মধ্যেই হঠাৎ উনি খেয়াল করেন যে ওই সন্ধ্যার সময়ে ওই বাঁশঝাড়ের উপরে ওই প্রাণীটাকেই সে আবার দেখতেছে, এবং ওই প্রাণীটা এক বাঁশঝাড়ের মাথা থেকে অন্য বাঁশঝাড়ের মাথায় লাফ দিয়ে যাচ্ছে এবং বাঁশগুলো একদম মাটির সাথে লেগে যাচ্ছে এই লাফালাফিতে। হঠাৎ একটা ঝড়ের মতো শুরু হয়ে যায়। তো উনি, ওই মহিলা হচ্ছে গাছের পাতা দিয়ে ভাইয়া আগুন জ্বালাচ্ছিল চুলায়। তো হঠাৎ ওই পাতাগুলো একদম উড়ে ওনার চোখে মুখে চলে যায়। আর এই সময়ের মাঝেই উনি দেখে যে পাশে আর বেবিটা নেই যেখানে শোয়াই রাখছিল। তো তার মধ্যেই বাড়িতে অনেক চিল্লাচিল্লি শুরু হয়ে যায় যে বাবুটা হারাই গেছে। সবাই বের হয় যে কিভাবে হারাই গেল। তো উনি বলে যে এই অবস্থা। তো বলে এইটা তো কোনো কথা না, বাতাসে তো এইরকম করে বাবু উড়ায় নিয়ে যাওয়ার কোনো কথা না। তো তখন তারা লাইট, তারপরে হারিকেন, এগুলো নিয়ে আশেপাশে খোঁজা শুরু করে দেয়। তো খুঁজতে খুঁজতে প্রায় আধা ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তারা ওই বেবিটাকে পায় না। এরপরে ওই তেঁতুল গাছের একটা ডালে দেখে যে বেবিটা হাত পা ছড়ানো অবস্থায় ডালের উপরে শুয়ে আছে, মানে ভাই হাত পা গুলো নিচে, এবং ওই বেবিটা উপর হয়ে ওই ডালের উপরে পড়ে আছে। তো ওনারা বেশ ভয় পেয়ে যায় যে বেবি এভাবে কেন আছে। তো একজন গাছে উঠে বেবিটাকে হাতে নেয়। তো হাতে নেওয়ার পরে দেখে যে একদম ঠান্ডা পাথরের মতো হয়ে গেছে, আর চোখগুলো বের হয়ে আছে, এবং মনে হচ্ছে যে রক্ত শূন্য হয়ে আছে, সাদা ফ্যাকাশে, যে শরীরে কোনো রক্ত নেই, এবং বেবিটা মৃত ছিল ওই তখন গাছে যখন পায় ওনারা। তো তারপরে ওনারা ভাবে যে হয়তো এই সমস্যাটা এখানে শেষ হয়ে গেছে। তো বেবিটাকে কবর দেওয়ার পর থেকে ওনাদের পাশের বাসার আরো একজন, তার রাত্রেবেলা তারও একটা ছোট বেবি ছিল 7 বছরের। তো ওই 7 বছরের বেবিটাও হারানো শুরু হয়ে যায়। তখন ওনারা দেখে যে বেবিটা ঘুমন্ত অবস্থায় ঘরের এক কোণে মেঝেতে পড়ে আছে, এবং
ওই 7 বছরের বেবি যেহেতু ও অনেক কিছু বলতে পারে, ওকে জিজ্ঞাসা করা হয় যে তুমি ওইখানে গেলে কিভাবে। তো ও বলে যে আমি কিছু জানি না, হঠাৎ আমার মনে হয় যে কেউ এসে আমার হাত ধরে টানতেছে এবং আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, তারপরে আর আমি কিছু বলতে পারি না। তো তারপরে ভাবে যে তাহলে তো এই বেবিটারও সমস্যা এরকম হতে পারে। তো তখন ওনারা একটা হুজুরকে ডেকে আনে ওখানকার। তো ওই হুজুর এসে বলে যে এই সমস্যাটা আসলে বাচ্চা খেকো নামে ওনারা বলে আর কি, যে এটা একটা বাচ্চা খেকো জিন ছিল। তো সে এইভাবে ওই যে ছেলেটা সাইকেল নিয়ে আসতেই সমস্যাটাই পড়ছিল, ওই ছেলেটার সাথে ওই খালপার থেকে সে এই বাড়ি পর্যন্ত আসে, যে ছোট এই বাচ্চাটার কারণে। তো তারপরে থেকেই এই বাড়িতে আসে এবং এই আশেপাশের যত বাচ্চা আছে এই বাচ্চাগুলোকে সে এইভাবে খেয়ে ফেলবে আর কি, রক্ত খেয়ে ফেলবে। তো তারপরে ওনাকে বলা হয় হুজুরকে যে এইটার একটা সমস্যার এই সমাধান করে দেন। তো তারপরে ওই হুজুর বলে যে ঠিক আছে, এইটার একটা সমস্যার সমাধান করা যাবে, কিন্তু এর জন্য একটা খাসি জবাই দিতে হবে। তো তারপরে একটা খাসিকে নিয়ে ওই যে প্রথম ওই ছেলেটা যে সাইকেল করে নিয়ে আসছিল, সেই ছেলেটা ওই যে তেঁতুল গাছ ছিল সেই তেঁতুল গাছের নিচে ওই খাসিটা রেখে আসে রাত্রেবেলা। তো রেখে আসার এক পর্যায়ে যেটা হয় যে ওই ছেলেটা আসার সময়ে দেখে যে খাসিটা অনেক চিল্লাচিল্লি করতেছিল, কিন্তু ওই ছেলেকে বলছিল যে পিছনে তাকানো যাবে না। এবং একটা সময়ে এমন মনে হলো যে খাসিটা এত একটা জোরে চিৎকার দিল, দেওয়ার পরে সেই ছেলে দৌড়ে বাড়িতে চলে আসে। এরপরে সকালবেলা তারা যায়, যে দেখে যে খাসিটা ওখানেই পড়ে আছে, কিন্তু খাসিটার রক্ত শূন্য, ওই রক্ত নেই খাসির মধ্যেও, ওইভাবেই খাসিটা ওখানে মরে পড়ে আছে। তো এরপরে ওই হুজুর হচ্ছে একটা বোতলে করে কিছু একটা পানি ওইখানে ছিটে দেয়, দেওয়ার পরে বলে যে আজকে থেকে এইখানে আর কোনো এই গ্রামে সমস্যা হবে না, তবে এটাকে আমি পুরোপুরি নষ্ট করতে পারি নাই, এ হয়তো আবার অন্য কোনো জায়গায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে, সে পর্যন্ত আর কোনো এই বাড়িতে আর কোনো সমস্যা নেই। তো তারপরে আসলে ওইটার কি হয়েছিল না হয়েছিল এটা আর ওনারা বলতে পারে না। তো ভাই এই ছিল আমার ঘটনা। যাই হোক ভাই, আমি মাগুরা থাকি, আমার নাম মোহাম্মদ কামরুল। আজ আমি যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেটি ঘটেছিল আমার নিজের দাদার সাথে। দাদা তখন কৈশোর আর জোয়ান বয়সের মধ্যে ছিলেন। ঘটনাটা দাদা ও দাদার কিছু বন্ধুর। ঘটনাটা আমি শুনেছিলাম আমার বাবার কাছ থেকে, আর আমার বাবা শুনেছেন তার বাবা অর্থাৎ আমার দাদার কাছ থেকে। যদিও আমার দাদা আমি ছোট থাকতে মারা যান, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঠিক সেইভাবে ঘটনাটি লিখে পাঠাচ্ছি যেভাবে আমার দাদা আমার বাবাকে বলেছিলেন। আমার দাদার নাম ছিল মোহাম্মদ আলী। বলছেন মোহাম্মদ আলী। আজ এতগুলো বছর পেরিয়ে এসেও সেদিনের কথা ভাবলে আমার বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে আসে। আমার বয়স তখন সবে যৌবনে পা রেখেছে। দুনিয়ার সবকিছুকেই হাসি ঠাট্টার চোখে দেখতাম, কিন্তু সেই এক রাতের ঘটনা আমার জীবন থেকে শুধু হাসি ঠাট্টাই কেড়ে নেয়নি, এরা নিয়েছিল আমার সবচেয়ে কাছের এক বন্ধুকেও। আমাদের গ্রামটার নাম ছিল শিমুলতলি। নামটা যেমন সুন্দর, গ্রামটাও ছিল ঠিক তেমনই। এখনকার মতো ইট পাথরের দালান কোঠা তখন ছিল না, ছিল না বিদ্যুতের ঝলকানি বা পাকা রাস্তাও। আমাদের গ্রামটা ছিল মাটির সোদা গন্ধে ভরা সবুজ এক ভূখণ্ড। চারদিকে যতদূর চোখ যেত শুধু সবুজ ধানের ক্ষেত আর গাছপালায় ঘেরা বাড়িঘর দেখা যেত। দিনের বেলায় গ্রামটা ছিল স্বর্গের মতো শান্ত আর স্নিগ্ধ। পাখির কিচিরমিচির, কৃষকের মাঠে যাওয়ার ব্যস্ততা, পুকুরে ছেলে মেয়েদের ঝাপাঝাপি, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। কিন্তু এই মায়াবী রূপটাই রাতের আধারে পুরোপুরি বদলে যেত। গ্রামাঞ্চলে এমনিতে রাত নামে তাড়াতাড়ি, সূর্য ডোবার সাথে সাথেই কেমন যেন একটা থমথমে নীরবতা নেমে আসতো। ঝিঝি পোকার একটানা ডাক আর থেকে থেকে ভেসে আসা শেয়ালের হুক্কা হওয়া ডাক সেই নীরবতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলত। আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, তাই ভরসা ছিল কেবল হারিকেনার কুপির টিমটিমে আলো। সেই আলোতে বাড়ির উঠোনটুকু পার হওয়াই ছিল সাহসের ব্যাপার। চারপাশের জমাট বাঁধা অন্ধকারকে দেখলে মনে হতো যেন কোনো এক অদৃশ্য রাক্ষস পুরো গ্রামটাকে গিলে খেতে আসছে। এই অন্ধকারে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতেও গা ছমছম করত। আমাদের গ্রামটা বেশ পুরনো ছিল, তাই মানুষের মধ্যে চেনা জানাও ছিল গভীর। আমরা শুধু একে অপরকে চিনতাম না, কার বাড়ির গরু কোনটা, কার ছাগল কোন রঙের, এমনকি কার গাছের আম বেশি মিষ্টি, সেসবও আমাদের মুখস্থ ছিল। এই চেনা জানার বাঁধনটাই ছিল আমাদের গ্রামের মূল শক্তি। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা নদী, তবে ঠিক নদী বলা চলে না, কারণ এর স্রোত ছিল না বললেই চলে। লোকে এটাকে দিঘি বলে বেশি চিনত। আকারে এতটাই বিশাল ছিল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভালোভাবে দেখা যেত না। দিঘির পানি ছিল কাচের মতো স্বচ্ছ, কিন্তু তার গভীরতা নিয়ে গ্রামে নানা কথা প্রচলিত ছিল। কেউ বলতো এই দিঘির তলায় নাকি আরেক জগৎ আছে,
তবে দিঘিটার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল এর পাড়ে দাঁড়িয়ে থাকা বিশাল এক জাম গাছ। গাছটা যে কত বছরের পুরনো তা গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটিও বলতে পারত না। এর ডালপালা এমনভাবে চারদিকে ছড়িয়েছিল যে দিনের বেলাতেও গাছের নিচে সূর্যের আলো পৌঁছাতে পারত না। কেমন যেন একটা গাছ ছমছমে পরিবেশ তৈরি হয়ে থাকত। গাছটা দেখতে ছিল কোনো এক দানবের মতো, যেন তার বিশাল হাতগুলো দিয়ে পুরো দিঘিটাকে আগলে রেখেছে। আশ্চর্যের বিষয় হলো প্রতি বছর বর্ষার মৌসুমে গাছটা কালো জামে ভরে যেত। থোকায় থোকায় জাম পেকে কালো হয়ে থাকত, বাতাসে তার মিষ্টি গন্ধ ভেসে আসত। কিন্তু গ্রামের একটি শিশুও সেই জাম খাওয়ার জন্য গাছের কাছে যেত না। বড়রাও কড়াভাবে নিষেধ করে দিতেন ওই গাছের দিকে যেতে। সবাই বলতো ওই গাছে ভালো কিছুর বাস নেই। দিনের বেলাতেও মানুষজন দিঘির ওই পাড়টা এড়িয়ে চলত, আবার রাতের কথা তো ভাবাই যেত না। আমরা ছোটবেলা থেকে এই ভয় আর রহস্যের মধ্যেই বড় হয়েছি, কিন্তু কখনো ভাবিনি যে এই ভয়ঙ্কর গাছটা একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের গ্রামের মানুষের মনে ওই দিঘি আর জাম গাছটাকে নিয়ে একটা চাপা আতঙ্ক কাজ করত। মুখে মুখে নানা গল্প প্রচলিত ছিল, যার কোনোটা সত্যি, কোনোটা হয়তো নিছকই কল্পনা। তবে যা রটে তার কিছু তো বটে, এই বিশ্বাসে গ্রামের মানুষজন ওই এলাকাটা এড়িয়ে চলত। কেউ বলতো অমাবস্যার রাতে নাকি ওই জাম গাছের ডালে সাদা কাপড় পরা কাউকে বসে থাকতে দেখা যায়। আবার কেউ বলতো দিঘির পানি থেকে মাঝরাতে কান্নার আওয়াজ ভেসে আসে। এসব গল্পের সত্য মিথ্যা যাচাই করার সাহস কারো ছিল না। খুব বেশি প্রয়োজন না পড়লে, যেমন ধরুন গরু ছাগল হারিয়ে গেলে মানুষ ওই দিকে যেত না, আর গেলেও যেত দল বেঁধে। দিনের আলো থাকতে থাকতেই রাতের বেলায় ওই পথ মারানো ছিল সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো। ওই অভিশপ্ত দিঘির পাড় থেকে গ্রামের বাজারের দূরত্ব ছিল প্রায় 8 ঘন্টার হাঁটা পথ। আমাদের বাজারটা ছিল বেশ ছোট, কিন্তু গ্রামের মানুষের জন্য ওটাই ছিল বিনোদনের কেন্দ্রবিন্দু। সপ্তাহে 2 দিন হাট বসত, আর বাকি দিনগুলোতেও মানুষজন প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বা নিছক আড্ডা দেওয়ার জন্য বাজারে আসত। বাজারের এক কোনায় ছিল একটা পুরনো চায়ের দোকান, আর সেটাই ছিল আমাদের 4 বন্ধুর আড্ডার প্রিয় জায়গা। আমি আলী, আকবর, হোসেন আর হৃদয় ছিলাম হরিহর আত্মা। আমাদের বন্ধুত্ব ছিল গ্রামের মানুষের কাছে এক উদাহরণ। যেখানে যেতাম একসঙ্গে যেতাম। ঘটনাটা যখন ঘটে তখন আমাদের বয়স খুব বেশি ছিল না। আমরা সবাই সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছি। শরীরে অফুরন্ত শক্তি আর মনে অদম্য কৌতূহল। দুনিয়ার কোনো কিছুকেই আমরা ভয় পেতাম না, বরং সবকিছুকেই একটা অ্যাডভেঞ্চার হিসেবে দেখতাম। আমাদের রক্তে তখন ছিল তারুণ্যের জোয়ার, যা কোনো বাধা মানতে চাইত না। গ্রামের বড়দের মুখে শোনা ভয়ঙ্কর গল্পগুলো আমাদের কাছে ছিল নিছকই বিনোদনের খোরাক। আমরা প্রায়ই ওইসব গল্প নিয়ে হাসাহাসি করতাম। আকবর ছিল আমাদের দলের মধ্যে সবচেয়ে কাছের বন্ধু আমার। ওর আর আমার স্বভাবের মধ্যে অনেক মিল ছিল। আমরা দুজনেই ছিলাম বাস্তববাদী, চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করতে চাইতাম না। হোসেন ছিল আমাদের দলের প্রাণ। ও সারাক্ষণ হাসি খুশিতে মেতে থাকতো, আর ওর মজার মজার কথায় আমাদের আড্ডা জমে উঠত। হৃদয় ছিল ঠিক আমাদের উল্টো। ও ছিল খুব ভীতু প্রকৃতির। সামান্যতেই ভয় পেয়ে যেত, বিশেষ করে ভূত প্রেতের গল্প শুনলে ওর মুখটা ফ্যাকাশে হয়ে যেত। কিন্তু আমাদের সাথে থাকলে ও নিজেকে বেশ সাহসী মনে করত। প্রতিদিন বিকেলে আমাদের কাজ থাকতো একটাই, বাজারের ওই চায়ের দোকানে গিয়ে আড্ডা দেয়া। চা খেতে খেতে আমরা দেশের রাজনীতি থেকে শুরু করে গ্রামের কার মেয়ের বিয়ে হলো সব বিষয়ে আলোচনা করতাম। আমাদের আড্ডা এতটাই জমে উঠত যে প্রায় সময়ের খেয়াল থাকতো না। যখন হুঁশ ফিরত দেখতাম চারিদিকে অন্ধকার নেমে এসেছে। তবে আমাদের বাড়ি ফেরার ভয় ছিল না, কারণ আমাদের 4 জনের বাড়ি ছিল গ্রামের একই পাড়ায়, একদম কাছাকাছি। কিন্তু আমরা কেউই তখন জানতাম না আমাদের এই নির্ভীক মনোভাব আর অদম্য কৌতূহলী আমাদের জন্য এক ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে, যা আমাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। সেই অভিশপ্ত জাম গাছ আর দিঘিটা যেন আমাদের জন্যই কোনো এক অশুভ পরিকল্পনা করে অপেক্ষা করছিল। আমাদের 4 বন্ধুর চরিত্র ছিল একদম 4 রকম, কিন্তু অদ্ভুতভাবে আমাদের মধ্যে বোঝাপড়াটা ছিল চমৎকার। আমি আলী ছিলাম একটু শান্ত স্বভাবের, সবকিছু মেপে চলতাম। খুব বেশি সাহসীও ছিলাম না, আবার কাপুরুষও বলা যেত না। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতাম। আকবরের স্বভাবও ছিল অনেকটা আমার মতোই। আমরা দুজনে প্রায় একে অপরের মনের কথা না বলতেই বুঝে যেতাম। আমাদের মধ্যে একটা নীরব বোঝাপড়া ছিল, যা আমাদের বন্ধুত্বকে আরো মজবুত করেছিল। হৃদয় ছিল আমাদের মধ্যে সবচেয়ে নরম মনের আর ভীষণ ভীত। বিশেষ করে রাতের অন্ধকার আর ভৌতিক গল্প ছিল ওর সবচেয়ে বড় দুর্বলতা। ঝড়ো বাতাসে গাছের পাতার শব্দ শুনলেও চমকে উঠত, কিন্তু ওর মধ্যে একটা শিশুসুলভ সরলতা ছিল যা আমাদের খুব ভালো লাগতো। আমরা ওকে প্রায় ভয় দেখিয়ে মজা করতাম, কিন্তু বিপদ দেখলে সবার আগে ওকে আগলে রাখতাম। আর হোসেন ছিল আমাদের দলের মধ্যমণি। ওর উপস্থিতি মানেই ছিল হাসি আর ঠাট্টার ফোয়ারা। ওর মাথায় সারাক্ষণ দুষ্টুমি বুদ্ধি ঘটত, যে কোনো গম্ভীর পরিবেশকে হালকা করে ফেলার এক
অসাধারণ ক্ষমতা ছিল ওর। মন খারাপ করে ওর পাশে বসে থাকার উপায় ছিল না। কোনো না কোনো ভাবে ও হাসিয়ে ছাড়তই। ওর প্রাণোচ্ছল স্বভাবের জন্যই আমরা ওকে খুব ভালোবাসতাম। এই 4 ভিন্ন মেরুর মানুষ কিভাবে যে এক সূত্রে বাঁধা পড়েছিলাম তা ভাবলে আজও অবাক লাগে। আমাদের প্রতিদিনের রুটিন ছিল প্রায় একই। দিনের বেলায় যে যার বাড়ির কাজ করতাম, আর বিকেল গড়িয়ে এলেই মনটা বাজারের দিকে ছুটে যেত। আমাদের গ্রামের বাজারটা ছিল আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জায়গা। বিশেষ করে বাজারের কোনায় থাকা মজিদ চাচার চায়ের দোকানটা। ওই দোকানে একটা লম্বা কাঠের বেঞ্চি ছিল, আর সেটাই ছিল আমাদের নির্ধারিত আসন। আমরা ওখানে বসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আমাদের গল্প শুরু হতো। সেই গল্পে কি না থাকতো গ্রামের মানুষের হাড়ির খবর থেকে শুরু করে সদ্য দেখা সিনেমার গল্প। সবকিছুই আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠত। মাঝে মাঝে আমাদের আড্ডা এতটাই জমে যেত যে সময়ের কোনো হিসাব থাকতো না। মজিদ চাচা বারবার দোকান বন্ধ করার তাড়া দিলেও আমরা উঠতাম না। বলতাম, চাচা আর 5টা মিনিট। এই করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে গভীর রাত হয়ে যেত আমরা টেরও পেতাম না। যখন বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যেত, চারদিক নিস্তব্ধ হয়ে আসতো, তখন আমাদের হুঁশ ফিরত। তখন আমরা হাসতে হাসতে বাড়ির পথ ধরতাম। আমাদের 4 জনের বাড়ি ছিল গ্রামের একই পাড়ায়, যেটাকে বলা হতো দক্ষিণ পাড়া। একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ির দূরত্ব ছিল মাত্র 10-15 গজের মতো। তাই রাতের আধারে একসাথে ফিরতে আমাদের কোনো ভয় করত না। আমরা গল্প করতে করতে একে অপরের সাথে খুনসুটি করতে করতে বাড়ির পথে হাঁটতাম। হারিকেনের টিমটিমে আলো হাতে নিয়ে আমরা যখন সরু মেঠো পথ ধরে হাঁটতাম, চারপাশের অন্ধকারকে আমাদের কিছুই মনে হতো না, কারণ আমরা জানতাম আমরা 4 জন একসাথে আছি। এই আস্থাটাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা ভাবতাম এই বন্ধুত্বটা বুঝি চিরদিনের, কিন্তু আমরা জানতাম না নিয়তি আমাদের জন্য এক ভিন্ন ভয়ঙ্কর পরীক্ষা সাজিয়ে রেখেছে, যা আমাদের এই অটুট বন্ধুত্বকে এক চরম সংকটের মুখে ফেলে দেবে। সেই ভয়ঙ্কর রাতটা আসার আগে পর্যন্ত আমাদের জীবনটা ছিল এমনই সহজ, সরল আর আনন্দময়। সেদিনও ছিল আর 5টা দিনের মতো একটা সাধারণ বিকেল। আমরা 4 বন্ধু মজিদ চাচার দোকানে বসে গরম গরম সিঙ্গারা আর চা খাচ্ছিলাম। বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টির কারণে বাজারে লোকজনের আনাগোনাও ছিল বেশ কম। এমন একটা অলস বিকেলে আমাদের আড্ডার বিষয়বস্তু ছিল বেশ এলোমেলো। আমরা নানান ধরনের গল্পগুজব করছিলাম। হোসেন তার স্বভাবসুলভ ভঙ্গিতে গ্রামের এক মুরব্বীর নকল করে আমাদের হাসিয়ে মারছিল। হৃদয় বরাবরের মতো চুপচাপ বসে চা খাচ্ছিল আর আমাদের কথা শুনছিল। গল্পের মোড় কখন যে ঘুরে গেল আমরা খেয়ালই করিনি। হঠাৎ করেই আকবর বলে উঠল, কিরে, তোরা কি দক্ষিণ পাড়ার ওই জাম গাছটার কথা কি শুনেছিস? ওর কথা শেষ হতে না হতেই পরিবেশটা কেমন যেন একটু ভারী হয়ে গেল। এতক্ষণ যে হাসাহাসি চলছিল তা নিমেষেই থেমে গেল। আমরা সবাই জানি ও কোন গাছের কথা বলছে। গ্রামের শেষের সেই অভিশপ্ত দানবাকৃতির জাম গাছটা। হোসেন একটু নড়ে চড়ে বসে বলল, শুনবো না আবার? আমার দাদা বলতো ওই গাছে নাকি এক শাকচুন্নি থাকে, যারা রাতের বেলায় দিঘির পার দিয়ে যায় তাদের ঘাড় মটকে দেয়। হোসেন কথাটা এমন ভাবে বলল যে ওর মুখেও হাসির লেশ মাত্র ছিল না। ওর কথা শুনে হৃদয় যেন আরো গুটিয়ে গেল। ওর ফ্যাকাশে মুখ দেখে আমি বললাম, ধুর, এসব বুড়োদের বানানো গল্প, মানুষকে ভয় দেখানোর জন্য বলে। আমার কথাটাকে সমর্থন করে একবার বলল, আলী ঠিকই বলেছে, তবে আমি আবার অন্য একটা ঘটনা শুনেছি। আমাদের পাশের বাড়ির মতিন চাচা নাকি একবার রাতের বেলা বাজার থেকে ফেরার সময় ওই গাছের নিচ দিয়ে আসছিল। হঠাৎ তিনি দেখেন গাছের একটা ডাল থেকে কি যেন একটা ঝুলছে। প্রথমে ভেবেছিলেন হয়তো কেউ কাপড় শুকাতে দিয়েছে, কিন্তু কাছে যেতেই দেখেন ওটা কাপড় না, একটা আস্ত মানুষ, পা উপরে আর মাথা নিচে দিয়ে ঝুলছে। চাচা তো ভয়ে চিৎকার দিয়ে এক দৌড়ে বাড়ি। আকবরের গল্পটা শুনে আমাদের সবার গা ছমছম করে উঠল। মজিদ চাচার দোকানের টিমটিমে আলোটাও যেন আগের চেয়ে কমে গেছে বলে মনে হলো। আমি পরিবেশটা হালকা করার জন্য বললাম, তোদের কি আর কোনো কাজ নেই? যত সব গাঁজাখড়ি গল্প নিয়ে বসেছিস। কিন্তু আমার কথায় কেউ কান দিল না। এবার হোসেন শুরু করলো আরেকটা গল্প। আমি শুনেছি ওই দিঘিতে নাকি জলপরি থাকে, তবে তারা দেখতে সুন্দর না, ভয়ঙ্কর। তারা নাকি মানুষকে পানির নিচে টেনে নিয়ে যায়। আমাদের গ্রামের করিম মাঝির ছোট ভাই নাকি ওই দিঘিতেই ডুবে মরেছিল। লাশটা যখন 3 দিন পর ভেসে ওঠে তখন দেখা যায় তার শরীরে একটাও আঁচড়ের দাগ নেই, কিন্তু চোখ দুটো খোলা, আর তাতে রাজ্যের বিস্ময় আর ভয়। হোসেনের গল্পটা ছিল আগেরগুলোর চেয়েও বেশি ভয়ঙ্কর। আমরা সবাই চুপ করে গেলাম। বাইরে বৃষ্টির শব্দ আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। এভাবে এক এক করে আমরা সবাই গ্রামের অন্যদের কাছ থেকে শোনা নানান ধরনের ভৌতিক ঘটনা বলতে শুরু করলাম। একজন একটা গল্প শেষ করলে আরেকজন শুরু করছিল নতুন আরেকটা। যেন কার ঝুলিতে কত বেশি ভয়ঙ্কর গল্প জমা আছে তার একটা প্রতিযোগিতা চলছিল। আমরা ভুলে গিয়েছিলাম যে এই গল্পগুলো আমাদের মনে একটু একটু করে ভয় ঢুকিয়ে দিচ্ছে। সেদিন রাতে গল্পগুজব শেষে যখন আমরা বাড়ির পথে রওনা দিলাম
তখন আমাদের চারজনের মনেই ছিল একটা অজানা আতঙ্ক। রাতের অন্ধকারটাকেও যেন আগের চেয়ে অনেক বেশি গভীর আর রহস্যময় মনে হচ্ছিল। আমরা কেউ কারোর সাথে তেমন কথা না বলে চুপচাপ হেঁটে যার যার বাড়িতে চলে গেলাম। কিন্তু আমাদের অবচেতন মনে সেই অভিশপ্ত জাম গাছ আর দিঘিটা এক স্থায়ী ছাপ ফেলে দিয়েছিল, যা আমাদের এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। সেই ভয়ঙ্কর গল্পগুলো রাতের পর বেশ কিছুদিন কেটে গেল। আমাদের চারজনের আর আগের মতো রোজ দেখা হতো না। গ্রামের জীবনে কাজের কোনো শেষ নেই, বিশেষ করে কিছু কিছু মৌসুমে তো দম ফেলার ফুরসত পাওয়া যায় না। তখন ছিল ধান কাটার মৌসুম। আমাদের প্রত্যেকের পরিবারই কৃষিকাজের সাথে যুক্ত ছিল, তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সবাইকে মাঠে কাজ করতে হতো। সোনালী ধান কেটে আটি বাঁধা, তারপর সেই ধানের আটি মাথায় করে বাড়ি বয়ে আনা, এরপর ধান মাড়াই করে শুকানো। কাজের যেন কোনো শেষ ছিল না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর শরীর এতটাই ক্লান্ত থাকতো যে বাজারের দিকে যাওয়ার আর কোনো শক্তি বা ইচ্ছা থাকতো না। আমরা চারজন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। দিনের বেলায় মাঠে হয়তো দূর থেকে দেখা হতো, কিন্তু কথা বলার সুযোগ মিলত না। সন্ধ্যায় বাড়ি ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। আমাদের সেই প্রাণবন্ত আড্ডা, মজিদ চাচার দোকানের গরম চা আর হাসি ঠাট্টা সবকিছুই যেন একঘেয়ে কাজের চাপে হারিয়ে গিয়েছিল। একে অপরের জন্য আমাদের মন কেমন করত। আমার প্রায় মনে হতো কখন এই কাজের চাপ কমবে আর আমরা আবার আগের মতো একসাথে বসে গল্প করতে পারবো। হোসেনের নিশ্চয়ই অনেক নতুন যোগ জমে গেছে। আকবরের সাথে কত বিষয় নিয়ে আলোচনা করার ছিল, আর ভিতর হৃদয়টা একা একা কেমন আছে কে জানে। গ্রামের জীবন বাইরে থেকে দেখতে যতটা শান্ত আর সুন্দর মনে হয়, এর ভেতরেও রয়েছে এক কঠিন বাস্তবতা। এখানে প্রকৃতি সবকিছু নিয়ন্ত্রণ করে। বর্ষায় যেমন চারদিক পানিতে থই থই করে, তেমনি খরার সময় মাঠ ফেটে চৌচির হয়ে যায়। আবার ফসল তোলার মৌসুমে গ্রাম জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়, কিন্তু সেই আনন্দের পেছনে থাকে কৃষকের অক্লান্ত পরিশ্রম আর ঘাম। আমাদের জীবনটাও ছিল সেই প্রকৃতির চক্রের সাথে বাঁধা। আমরা শহরের ছেলেদের মতো যখন তখন ঘুরে বেড়াতে পারতাম না। আমাদের প্রতিটি পদক্ষেপ নির্ভর করত ঋতু আর ফসলের উপর। এই সময়টাতে আমি প্রায় রাতের বেলা বাড়ির উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর আমাদের বন্ধুদের কথা ভাবতাম ওরা এখন কি করছে। ওরাও কি আমার মতো করে আমাদের আড্ডাটাকে মিস করছে? আমাদের বন্ধুত্বটা ছিল আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে। সে অংশটা হঠাৎ করে থেমে যাওয়ায় জীবনে একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে আমি আনমনা হয়ে যেতাম। মনের অজান্তে চোখ চলে যেত বাজারের পথের দিকে। মনে হতো এই বুঝি আকবর বা হোসেনকেও একজন ডাক দিল, কিন্তু সবই ছিল আমার মনের ভুল। অনেকদিন পর একদিন বাজারে যাওয়ার সুযোগ হয়েছিল আমার, বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনতে। কিন্তু গিয়ে দেখি মজিদ চাচার দোকানের সেই বেঞ্চিটা খালি পড়ে আছে। সেখানে আমরা চারজন একসাথে না বসলে জায়গাটাকে বড্ড বেমানান আর ফাঁকা লাগে। সেদিন আমি একা একাই চা খেয়েছিলাম, কিন্তু সেই চা আগের মতো স্বাদ ছিল না। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে ব্যস্ততা শেষ হবে, আমরা আবার আমাদের পুরনো জীবনে ফিরে যাব, আবার আমাদের হাসি ঠাট্টায় মজিদ চাচার দোকানটা মুখর হয়ে উঠবে। আমি তখনও জানতাম না আমাদের এই পুনর্মিলনী হতে চলেছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলের সূচনা, এক ভয়ঙ্কর অধ্যায়ের আরম্ভ। অপেক্ষাটা শেষ হয়েছিল ঠিকই, কিন্তু তা এক অকল্পনীয় দুঃস্বপ্নের দরজা খুলে দিয়েছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ধান কাটা, মাড়াই আর ঘরে তোলার মহাযজ্ঞ শেষ হলে গ্রাম জুড়ে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। আমাদেরও হাড় ভাঙ্গা খাটুনি থেকে মুক্তি মিলল। এতদিন পর প্রথম যেদিন আমরা চার বন্ধু আবার মজিদ চাচার দোকানের সেই চেনা বেঞ্চিটায় একত্রিত হলাম, সেদিনের আনন্দটা ছিল ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল যেন বহুদিন পর হারিয়ে যাওয়া কোনো আপনজনকে ফিরে পেয়েছি। আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম, একে অপরের পিঠে চাপড়ে দিচ্ছিলাম। আমাদের দেখে মজিদ চাচা মুচকি হেসেছিলেন। সেদিন আমাদের আড্ডাটা যেন আর শেষই হতে চাইছিল না। এতদিন ধরে জমে থাকা সব গল্প, সব কথা যেন বাঁধ ভাঙা জলের মতো বেরিয়ে আসছিল। হোসেন তার জোকসের ভান্ডার খুলে বসেছিল, আর আমরা হাসতে হাসতে শেষ। আকবর গ্রামের অর্থনৈতিক অবস্থা নিয়ে তার জ্ঞান গর্ভ আলোচনা শুরু করেছিল, আর হৃদয় চুপচাপ বসে আমাদের সবার কথা গেলছিল। আমরা একে অপরের কাজের অভিজ্ঞতার কথা বলছিলাম, কি কতটুকু ক্লান্ত হয়েছে, কার বাড়িতে কত মন ধান উঠেছে। এইসব সাধারণ আলোচনাতেও সেদিন ছিল অসাধারণ আনন্দ। আমরা এতটাই গল্পে মত্ত হয়ে গিয়েছিলাম যে সময়ের খেয়ালই রাখিনি। যখন হুঁশ ফিরল তখন দেখি চারপাশ ঘন অন্ধকারে ঢেকে গেছে। বাজারে আমরা কয়েকজন ছাড়া আর প্রায় কেউই নেই। আমরা সবাই উঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে আকবর বলে উঠল, একটা কথা বলি শোন, কাল তো শুক্রবার রাত। লোকে বলে শুক্র আর মঙ্গলবার রাতে ওই জাম গাছের জিনিসটাকে নাকি স্পষ্ট দেখা যায়। যাবে নাকি তোরা একবার চেষ্টা করে দেখতে? আকবরের কথাটা শোনার সাথে সাথেই আমরা প্রথমে হো হো করে হেসে ফেললাম। হোসেন হাসতে হাসতে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে আকবর? এতদিন কাজ করে তোর মাথায় মনে হয় ঘিলুর বদলে খড় ঢুকেছে।
আমাদের হাসি দেখে আকবর একটু গম্ভীর হয়ে গেল। ও বলল, হাসির কথা বলছি না, আমি সিরিয়াস। আমার মনে হয় ওখানে শুধু একটা জিনিস থাকে না, অনেকগুলো অশরীরী আত্মা বসবাস করে। না হলে এত মানুষ এত রকম ঘটনা কেন দেখবে? আমাদের তো একবার গিয়ে সত্যিটা যাচাই করে দেখা উচিত। ওর গলার স্বরে এমন একটা আত্মবিশ্বাস ছিল যে আমাদের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমরা কখনো ওই জাম গাছ বা দিঘি নিয়ে ব্যক্তিগতভাবে কোনো ভৌতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইনি। ছোটবেলা থেকে শুধু বড়দের মুখে গল্প শুনে এসেছি, তাই বিষয়গুলো আমাদের কাছে সবসময় ছিল ঠাট্টা মশকরার বিষয়। আমরা নিজেদের খুব সাহসী ভাবতাম ও সবকিছুই কুসংস্কার। আকবরের প্রস্তাবে আমাদের ভেতরের সেই তারুণ্যের অধ্যত্ব আর অদম্য কৌতূহলটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। এতদিন পর একসাথে হয়েছি, একটা অ্যাডভেঞ্চার করলে মন্দ হয় না। আমি বললাম, ঠিক আছে চল, দেখাই যাক কি আছে ওখানে। আমার কথায় হোসেনও সায় দিল, শুধু হৃদয় একটু ইতস্তত করছিল। ওর ফ্যাকাশে মুখ দেখে আমি ওর কাঁধে হাত রেখে বললাম, আরে ভয় পাস না, আমরা চারজন একসাথে থাকলে কোনো কিছু আমাদের ক্ষতি করতে পারবে না। আমাদের আশ্বাসে ও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম পরের দিন অর্থাৎ শুক্রবার রাতে আমরা সেই অভিশপ্ত দিঘির পাড়ে যাব এবং দেখব গ্রামের মানুষের মুখে শোনা গল্পগুলোর পেছনে আদৌ কোনো সত্যতা আছে কিনা। আমরা তখন উত্তেজনায় কাঁপছিলাম, কিন্তু এটা বুঝতে পারিনি যে আমরা আসলে একটা নিছক অ্যাডভেঞ্চারের লোভে সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছিলাম। সে এক রাতের ভুল সিদ্ধান্ত যে আমাদের জীবনকে চিরকালের জন্য তছনছ করে দেবে, তা যদি সেদিন বুঝতে পারতাম। পরের দিন অর্থাৎ শুক্রবার দিনটা অন্য দিনের মতোই স্বাভাবিকভাবে কাটলো, কিন্তু আমাদের চারজনের মনের ভেতরে ছিল এক চাপা উত্তেজনার কৌতূহল। আমরা সারাদিন শুধু রাতের কথাই ভাবছিলাম। বিকেল হতেই আমরা একে একে বাজারের দিকে রওনা দিলাম। মজিদ চাচার দোকানে বসে চা খেতে খেতে আমরা আমাদের অভিযানের পরিকল্পনা করতে লাগলাম। আমাদের হাবভাব দেখে মজিদ চাচা জিজ্ঞেস করেছিলেন, কিরে তো করে আজকে এত খুশি খুশি লাগতেছে কেন? কোনো মতলব আছে নাকি? আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। আমরা ঠিক করলাম বাজার পুরোপুরি নিঝুম হয়ে গেলে, রাত আর একটু গভীর হলে আমরা রওনা দেব। অবশেষে সেই সময় এলো। রাত তখন আনুমানিক 10টা কি 10:30 হবে। বাজার একদম ফাঁকা, চারদিকে কবরের মতো নিস্তব্ধতা। আমরা চারজন হারিকেন হাতে নিয়ে সেই অভিশপ্ত দিঘির দিকে রওনা দিলাম। আমাদের কারো মুখেই কোনো কথা ছিল না, কেবল পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ সেই নীরবতাকে ভেঙে দিচ্ছিল। আকাশটা ছিল বেশ পরিষ্কার, আধখানা চাঁদ উঠেছিল। সেই চাঁদের আলোয় মেঠো পথটা আবছা দেখা যাচ্ছিল। আমাদের বুকটা ধুকপুক করছিল, তবে সেটা ভয়ের চেয়ে বেশি ছিল উত্তেজনার কারণে। আমরা একে অপরকে সাহস যোগাচ্ছিলাম, বলছিলাম যে কিছুই হবে না, সব মানুষের মনের ভুল। আমরা যখন দিঘির অনেকটা কাছাকাছি চলে এসেছি, এতটাই কাছে যে দূর থেকে চাঁদের আলো দিঘির পানিতে পড়ে রূপোর পাতের মতো চকচক করতে দেখা যাচ্ছে, ঠিক সেই সময়ে আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা ছিল একটা বাচ্চা ছাগলের ডাকের মতো, ব্যা ব্যা। একটা খুব করুণ আর অসহায় শোনাচ্ছিল। আমরা চারজনই একসাথে থেমে গেলাম। চারদিকে যতদূর চোখ যায় কেবল ফসলি জমি আর দূরে গ্রামের আবছা ঘন বন জঙ্গল। এই নিশুতি রাতে এখানে ছাগলের বাচ্চা আসবে কোত্থেকে? হোসেন ফিসফিস করে বলল, গ্রামের কি আবার এইদিকে তার ছাগল ভুলে রেখে গেল? বেচারা ভয়ে ডাকছে। একবার বলল, চল সামনে গিয়ে দেখি, যদি পাওয়া যায় তাহলে নিয়ে যাব, সকালে খুঁজে মালিককে ফেরত দেওয়া যাবে। আমরা আবার সাবধানে সামনে এগোতে থাকলাম। ছাগলের ডাকটা এবার আরো স্পষ্ট শোনা যাচ্ছিল। আমরা আরো কয়েক কদম এগোতে যা দেখলাম তাতে বেশ অবাকই হলাম। সেই বিশাল দানবাকৃতির জাম গাছ আর দিঘির পাড় থেকে আনুমানিক 8 থেকে 9 গজ দূরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাটার রং ছিল ধবধবে সাদা। চাঁদের আলোয় ওর শরীরটা থেকে যেন একটা নরম আভা বেরিয়ে আসছিল। একদম অদ্ভুত সুন্দর সাদা ছাগল, আমরা আগে কখনো দেখিনি। ওকে দেখে আমাদের মনের ভয়টা অনেকটাই কেটে গেল। আমরা ভাবলাম নিশ্চয়ই কারো পোষা ছাগল পথ হারিয়ে এদিকে চলে এসেছে। আমরা 4 বন্ধু প্রায় একরকম দৌড়ে ছাগলটার কাছে গেলাম। আমাদের সামনে ছিল সেই বিশাল দিঘি, যার শান্ত জলের দিকে তাকালে কেমন যেন গা ছমছম করে, আর তার পাশে পাহারাদারের মতো দাঁড়িয়েছিল সেই ভয়ঙ্কর জাম গাছটা। আমরা ছাগলটাকে ঘিরে দাঁড়ালাম। ওটা আমাদের দেখেও ভয় পেল না, বরং মায়াবী চোখে আমাদের দিকে তাকিয়ে রইল। আকবর বলল, চল এটাকে নিয়ে যাই, সকালে না হয় খুঁজে বের করা যাবে এটা কার ছাগল। তবে গ্রামে তো অনেকেরই সাদা ছাগল আছে, কিন্তু এমন চকচকে সাদা রঙের ছাগল তো আগে কখনো দেখিনি। আমরা যখন এসব কথাবার্তা বলছিলাম, ঠিক তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। হৃদয়ের নজর হঠাৎ করে জাম গাছটার দিকে চলে গেল। সেখানে তাকানো মাত্রই ও যেন পাথর হয়ে গেল। ওর চোখ দুটো বিস্ফোরিত, মুখটা ফ্যাকাশে হয়ে রক্তশূন্য দেখাচ্ছে, শরীরটা থরথর করে কাঁপছে। আমরা ওর এই অবস্থা দেখে ঘাবড়ে গেলাম। আকবর ওর হাত ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, কিরে তোর হঠাৎ কি হলো? এমন মূর্তি হয়ে গেলি কেন? ভূতে ধরেছে নাকি তোকে? কিন্তু হৃদয় কোনো উত্তর দিল না।
ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। ও শুধু এক দৃষ্টি জাম গাছটার উপরের দিকে তাকিয়েছিল আর আঙুল দিয়ে কিছু একটা ইশারা করার চেষ্টা করছিল। ওর এমন ভয় পাওয়া আর একভাবে গাছের দিকে তাকিয়ে থাকা দেখে আমাদের মনেও খটকা লাগলো। আমরা ওর দৃষ্টি অনুসরণ করে সবাই একসাথে জাম গাছটার দিকে তাকালাম। আর তাকানোর সাথে সাথেই যে ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখলাম তা দেখে আমাদের চারজনেরই গলা চিরে একযোগে একটা আর্তনাদ বেরিয়ে এলো। আমাদের মনে হলো যেন আমাদের হৃৎপিণ্ডটা থেমে গেছে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা যা দেখছিলাম তা মানুষের কল্পনাকেও হার মানায়। আমাদের সম্মিলিত চিৎকারে রাতের সেই নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে গেল, কিন্তু আমাদের চিৎকার শোনার মতো আশেপাশে কেউ ছিল না। আমরা যা দেখছিলাম তা বিশ্বাস করার মতো ছিল না। সে বিশাল জাম গাছের একদম মগডালে, যেখানে কোনো মোটা ডালপালা নেই, শুধু কচি পাতা আর চিকন ডাল রয়েছে, সেখানে ধবধবে সাদা কাপড় পরিহিত এক মহিলার মতো আকৃতির কিছু একটা দাঁড়িয়েছিল। ওর পরনের কাপড়ের রংটা ছিল ঠিক ওই সাদা ছাগলের বাচ্চাটার মতোই অস্বাভাবিক রকমের সাদা। মনে হচ্ছিল যেন ওর শরীরের কোনো ওজনই নেই, কারণ ও এমনভাবে পাতার উপর দাঁড়িয়েছিল যা কোনো মানুষের পক্ষে অসম্ভব। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ওর মুখ থেকে একটা চাপা হাসির শব্দ আসছিল। সে হাসি কোনো আনন্দের হাসি ছিল না, ছিল এক শীতল নিষ্ঠুর বিদ্রুপের হাসি। এই অলৌকিক আর ভয়ঙ্কর দৃশ্য দেখে আমাদের আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। আমাদের সব বীরত্ব, সব কৌতূহল এক নিমেষে ওবে গিয়ে সেখানে জায়গা করে নিল তীব্র আতঙ্ক। আমরা যে যার মতো দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ানোর চেষ্টা করলাম। হোসেন আর হৃদয় ভয়ে এতটাই দিশেহারা হয়ে গিয়েছিল যে ওরা দুজন দুই দিকে দৌড়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ওদের আর্তনাদ তখনও বাতাসে ভাসছিল। এই দৃশ্য দেখে সবচেয়ে বেশি ভয় পেয়ে গেল আকবর। ওর শরীরটা যেন ভয়ে অবশ হয়ে গিয়েছিল। ও দৌড়াতে পারছিল না, বরং আমার হাতটা ওর লোহার মতো শক্ত মুঠিতে চেপে ধরেছিল। ওর চোখ দুটো ছিল সেই গাছের উপরের আকৃতিটার দিকে স্থির, যেন সম্মোহিত হয়ে গেছে। আকবর আমাকে এমন ভাবে ধরে রেখেছিল যে আমিও দৌড়াতে পারছিলাম না। আমি ওর নাম ধরে চিৎকার করছিলাম, আকবর দৌড়া, পালা এখান থেকে। কিন্তু ওর কোনো হেলদোল ছিল না। ও মূর্তির মতো দাঁড়িয়ে কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম আর এক মুহূর্ত দেরি হলে আমাদের দুজনকেই হয়তো চিরকালের জন্য এখানেই থেকে যেতে হবে। উপায় না দেখে আমি আমার সর্বশক্তি দিয়ে আকবরের পায়ে একটা জোরে পাড়া দিলাম। যন্ত্রণায় ও যেন সম্মিত ফিরে পেল। আমি ওর হাত ধরে টানতে টানতে বললাম, তাড়াতাড়ি দৌড় দে, না হলে মরবে। এই চরম আতঙ্কের মুহূর্তেও আমার কি মনে হলো জানি না, আমি নিচু হয়ে ওই সাদা ছাগলের বাচ্চাটাকে কোলে তুলে নিলাম। হয়তো ভেবেছিলাম বেচারা একা এখানে থাকলে ওই ভয়ঙ্কর জিনিসটা ওর ক্ষতি করবে। তারপর আমি আকবরের হাত ধরে দৌড়াতে শুরু করলাম। আমরা পাগলের মতো দৌড়াচ্ছিলাম। আমাদের পেছনে তাড়া করে আসছিল সেই ভয়ঙ্কর হাসি আর আমাদের নিজেদের হৃৎপিণ্ডের শব্দ। সামান্য সময়ের মধ্যে, মাত্র কিছুটা দূরে যাওয়ার পরেই আমি একটা অদ্ভুত জিনিস অনুভব করলাম। আমার কোলে থাকা ছাগলের বাচ্চাটার ওজন যেন ক্রমশ বেড়ে চলেছে। প্রথমে যেটাকে একটা পালকের মতো হালকা মনে হচ্ছিল, সেটা এখন একটা ভারী পাথরের মতো লাগছে। এই অস্বাভাবিক ব্যাপারটা অনুভব করার সাথে সাথে আমি ভয়ে ভয়ে ছাগলটার দিকে তাকালাম। আর তাকিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার কোলে থাকা ছোট্ট ছাগলের বাচ্চাটা আর বাচ্চা নেই, ওটা একটা পূর্ণবয়স্ক বিশাল আকারের ছাগলে পরিণত হয়েছে। ওর চোখ দুটো লাল হয়ে জ্বলছে আর ও আমার দিকে তাকিয়ে বিকট ভাবে হাসছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার গলা দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। আকবরও পাশে দৌড়াতে দৌড়াতে দৃশ্য দেখে ভয় চিৎকার করতে শুরু করলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে আমার সমস্ত শক্তি দিয়ে ওই ছাগলটাকে কোল থেকে ছুঁড়ে পাশের ফসলের জমিতে ফেলে দিলাম। তারপর আমরা আর পেছনে না তাকিয়ে এক দৌড়ে গ্রামের দিকে ছুটলাম। কিভাবে যে সেদিন রাতে আমরা চারজনে নিজ নিজ বাড়িতে পৌঁছাতে পেরেছিলাম তা আজও এক রহস্য। সেই ভয়াল রাতটা কোনোভাবে শেষ হয়েছিল। আমরা চারজনই কাঁপতে কাঁপতে রক্তাক্ত পায়ে নিজ নিজ বাড়িতে পৌঁছাতে পেরেছিলাম। কিন্তু দুঃস্বপ্নের শেষ এখানেই হয়নি, বরং শুরু হয়েছিল। পরের দিন সকালে আমরা চারজনেই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলাম। শরীর এতটাই দুর্বল যে বিছানা থেকে ওঠার শক্তিটুকু ছিল না। আমাদের এই অবস্থা দেখে বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ল। বারবার জিজ্ঞেস করতে লাগলো রাতে কি হয়েছিল। প্রথমে আমরা ভয়ে কিছু বলতে পারছিলাম না, কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে ব্যাপারটা গুরুতর, তখন আমরা আমাদের পরিবারের কাছে আগের রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। সবকিছু শোনার পর বাড়ির বড়রা আমাদের প্রচন্ড বকাঝকা করলেন। আমাদের নির্বুদ্ধিতা আর অপরিণামদর্শী সাহসের জন্য আমাদের অনেক কথা শুনতে হলো। তবে বকাঝকার চেয়েও তাদের চোখে ছিল বেশি ভয় আর আতঙ্ক। আমার বাবা আমাকে কাছে ডেকে বললেন, তোরা যে কত বড় সর্বনাশ থেকে বেঁচে ফিরেছিস তা তোরা কল্পনা করতে পারছিস না। ওই ছাগলটাকে যদি ভুল করেও বাড়িতে নিয়ে আসতিস তাহলে আরো ভয়ঙ্কর কিছু ঘটত। কারণ ওটা কোনো সাধারণ ছাগল ছিল না, ওটা ছিল ওই অশুভ শক্তিরই একটা রূপ, একটা ফাঁদ। তোরা ওকে ওর জায়গা থেকে নিয়ে আসতে চেয়েছিলি, তাই ও নিজের আসল রূপ দেখাতে শুরু করেছিল। ভাগ্য ভালো যে ওটাকে ফেলে দিয়ে পালিয়ে আসতে পেরেছিস।
বাবার কথাগুলো শুনে আমার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। গ্রামের একজন বয়স্ক হুজুরকে ডেকে আমাদের জন্য পানি পড়া আর তাবিজের ব্যবস্থা করা হলো। ধীরে ধীরে আমরা সুস্থ হতে শুরু করলাম। আমি, হোসেন আর হৃদয়, আমরা 3 জন সপ্তাহখানেকের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। শারীরিক দুর্বলতা কেটে গেলেও আমাদের মনের ভেতর একটা গভীর ক্ষত তৈরি হয়ে গিয়েছিল, যা হয়তো কোনোদিনও শুকাবে না। আমরা রাতের বেলায় একা থাকতে ভয় পেতাম, সামান্য শব্দ চমকে উঠতাম। আমাদের সেই প্রাণোচ্ছল আড্ডা, সেই হাসি ঠাট্টা, সবকিছু যেন সেই এক রাতের অন্ধকারে হারিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের সবার চেয়ে মর্মান্তিক পরিণতি হলো আকবরের। ও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে আর কখনো স্বাভাবিক হতে পারেনি। ওই ঘটনার পর থেকে ও আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারাতে শুরু করলো। ও প্রায় একা একা বিড়বিড় করে কথা বলতো। রাতের বেলায় ঘুমের ঘরে চিৎকার করে উঠত, বলতো ও আমাদের সাথে এসে পড়েছে, ওটা ছাগল না, ওটা ছাগল না। ওর চোখ দুটো, ওর এই অবস্থা দেখে আমাদের বুকটা ফেটে যেত। ওর বাবা মা ওকে সারানোর জন্য অনেক কবিরাজ, ডাক্তার দেখালেন, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হলো না। আমাদের প্রাণবন্ত বুদ্ধিদীপ্ত বন্ধুটা ধীরে ধীরে নিজের মধ্যে হারিয়ে গেল। সেই ঘটনার পর থেকে প্রায় মাসখানেক গেলে আকবর পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। ও আর আমাদের চিনতে পারত না, সারাক্ষণ ভয়ে গুটিয়ে থাকতো। আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমাদের একটা ভুলের কারণে নিছক অতি উৎসাহের বশে একটা অ্যাডভেঞ্চার করতে গিয়ে আমাদেরই এক বন্ধু সুস্থ স্বাভাবিক মানুষ থেকে একজন মানসিক রোগীতে পরিণত হলো। আজ এত বছর পর আমরা সবাই যে যার জীবনে ব্যস্ত, কিন্তু সেই রাতের কথা আমরা কেউ ভুলতে পারিনি। আমরা আর কখনোই ওই দিঘির পার বা জাম গাছের দিকে যাওয়ার সাহস করিনি, এমনকি ভুলে ওই দিকটায় তাকাইনি। কিন্তু আকবরের জন্য আমাদের মনে এক গভীর দুঃখবোধ কাজ করে। যখনই ওর কথা মনে পড়ে, একটা তীব্র অপরাধ বোধ আমাদের করে করে খায়। আমাদের বন্ধুত্বটা অটুট ছিল, কিন্তু সেই বন্ধুত্বের এক অবিচ্ছেদ্য অংশকে আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি এক ভয়ঙ্কর রাতের কাছে। প্রিয় শ্রোতা বন্ধুরাই ছিল কামরুল ভাইয়ের দাদা ও তার দাদার বন্ধুদের একটি গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূতের ফ্রেমের সুযোগ করে দেওয়ার জন্য। তবে আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা শেরপুর জেলার একটি ঘটনা, এবং এই ঘটনাটা আসলে লাশবাহী একটা রিক্সার ঘটনা। তো রিক্সায় করে এই গরিব মানুষ রিক্সায় নিয়ে আসতেছিলেন, তো সেই ঘটনাটা আজকে শেয়ার করব। শেরপুর জেলার এক ছোট শহরের রিক্সা চালক সোহেল তার সাহসের জন্য পরিচিত ছিল। রাত বিরাতে যাত্রী নিয়ে যাওয়া, নির্জন রাস্তা পার হয়, এসব তার কাছে ছিল সাধারণ ব্যাপার। কিন্তু 2024 সালের এক বর্ষার রাতে এমন একটা ঘটনা ঘটেছিল যা তার জীবনের চিরদিনের জন্য বদলে দেয়। রাত প্রায় 1টা, শহরের রাস্তা প্রায় ফাঁকা, টিপ টিপ বৃষ্টি পড়ছে। সোহেল রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ 2জন লোক তার কাছে এসে বলল, ভাই, একটা লাশ হাসপাতালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। সোহেল প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তারা দ্বিগুণ ভাড়া দেওয়ার কথা বললে সে রাজি হয়ে যায়, যে যাক, একটা তো মোটামুটি একটু টাকা পাবো, যাক নিয়ে যাওয়া যাক। একটি সাদা কাপড়ে মোড়ানো লাশ রিক্সার পিছনে তুলে দেয়া হলো। লোক 2জন বলল, আমরা পিছন পিছন আসছি। সোহেল রিক্সা চালাতে শুরু করলো সেই লাশটিকে নিয়ে। কিছু দূর যাওয়ার পর সে লক্ষ্য করলো পিছনে আসার কথা বলা লোক 2জন আর নেই। চারপাশে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। হঠাৎ তার মনে হলো রিক্সার ওজন যেন বেড়েই গেছে, আস্তে আস্তে করে অনেক চাপ অনুভব করছে। প্যাডেল চালাতে কষ্ট হচ্ছে, কখনো এরকম জোরে প্যাডেল চালাতে হয়নি। সে পিছনে তাকিয়ে দেখলো সাদা কাপড়ের নিচে কিছু একটা নড়াচড়া করছে। তার বুক কেঁপে উঠল। হয়তো বৃষ্টির কারণে কাপড় নড়ছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলো সে। আরো কিছু দূর এগোতেই সে স্পষ্ট শুনতে পেল পানি পানি বলে একটি শব্দ, একটি কর্কশ কণ্ঠস্বর। সোহেল ভয়ে ঘামতে লাগলো। সে ভাবলো হয়তো ভুল শুনেছে, কিন্তু আবারও শব্দ এলো, আমাকে নামিয়ে দাও। এবার সে রিক্সা থামিয়ে পিছনে তাকালো। সাদা কাপড় আগের চেয়ে অনেকটা সরে গেছে। ভেতর থেকে কালচে একটা হাত বেরিয়ে আছে। শরীর ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত রিক্সা চালাতে গিয়ে শুরু করলো। হাসপাতাল আর মাত্র কয়েক মিটার দূরে, কিন্তু তখন এই রিক্সার ঘন্টা
নিজে নিজে বাঁচতে শুরু করলো। রিক্সাটি টিং টিং করে শব্দ করতে লাগলো। চারপাশে কেউ নেই, বৃষ্টি থেমে গেছে। হঠাৎ সে অনুভব করলো কেউ তার কাঁধে ঠান্ডা হাত রেখেছে। পিছনে তাকানোর সাহস তার ছিল না। ঠিক তখনই কানের কাছে ফিসফিস করে একটি কণ্ঠস্বর বলল, আমি হাসপাতালে যেতে চাই না। সোহেল চিৎকার দিয়ে রিক্সা থেকে লাফ দিল। রিক্সাটি নিজে নিজেই কয়েক গজ সামনে এগিয়ে এগিয়ে থেমে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে রাস্তার পাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর হাসপাতালের কয়েকজন কর্মচারী সেখানে পৌঁছালো। তারা এসে কাপড় সরাতেই সবাই হতবাক হয়ে গেল। লাশের মুখে ছিল এক অদ্ভুত হাসি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মৃত ব্যক্তির দুই চোখ সম্পূর্ণ খোলা। হাসপাতালের কর্মচারীরা জানালো এই লোকটি কয়েক ঘন্টা আগে মারা গেছে। সোহেল কাঁপা কণ্ঠে পুরো ঘটনা বলল। তারা বিশ্বাস করলো না, কিন্তু যখন লাশটি মর্গে নেওয়া হচ্ছিল তখন উপস্থিত সবাই স্পষ্ট শুনতে পেল রিকশার ঘন্টা আবার নিজে নিজে বেজে উঠল। সেদিন পর সোহেল আর কখনো রাতের বেলা লাশ বহন করেনি। আর সেই পুরনো রিক্সাটি কয়েকদিন পর সেটি হাসপাতালের পিছনের গ্যারেজে পাওয়া যায়। যদিও সোহেল দাবি করেছিল সেটি ঘটনাস্থলেই ঘটনাস্থলেই আর কি ফেলে পালিয়ে এসেছিল। সোহেল দাবি করছিল এটা। আর আজও নাকি গভীর রাতে হাসপাতালের মর্গের পাশ দিয়ে গেলে একটা পুরনো রিক্সার ঘন্টা শব্দ শোনা যায়, কিন্তু সেখানে কোনো রিক্সা দেখা যায় না। শুধু অন্ধকারের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো একটি ছায়া দাঁড়িয়ে থাকে। সেই ঘটনার পর প্রায় 3 মাস কেটে গেল। সোহেল আর রাতের বেলা রিক্সা চালাতো না। সন্ধ্যা নামলেই সে বাড়ি ফিরে যেত। কিন্তু তার জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রতিদিন রাত 1টার দিকে তার একই শব্দ শুনতো, টিং 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 শব্দটি, ঠিক রিক্সার ঘন্টার শব্দ। প্রথমে সে ভাবলো হয়তো মনের ভুল, কিন্তু এক রাতে তার স্ত্রী সেই শব্দ শুনে জেগে উঠলো। এত রাতে কে রিক্সা চালাচ্ছে? সোহেলের বুক ধক করে উঠল। সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। রাস্তার মাঝে একটি পুরনো রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সার সিটে সাদা কাপড়ে ঢাকা একজন বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। সোহেল ভয়ে জানালা বন্ধ করে দিল। পরদিন সকালে বাইরে গিয়ে দেখলো রাস্তার কাদার মধ্যে রিক্সার চাকার দাগ রয়েছে, কিন্তু আশেপাশের কেউ রাতে কোনো রিক্সা দেখেনি। এরপর একদিন সে সিদ্ধান্ত নিল ঘটনাটির রহস্য খুঁজে বের করবে। সে হাসপাতালে গিয়ে পুরনো রেকর্ড দেখতে চাইল। অনেক অনুরোধের পর এক বৃদ্ধ কর্মচারী তাকে তথ্য দিলেন। মৃত লোকটির নাম ছিল রহিম উদ্দিন। কয়েক বছর আগে তার ছেলে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে অ্যাম্বুলেন্স না পেয়ে রিকশায় করে আনার সময় রহিম মারা যান। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে লেখা ছিল মৃত্যুর সময় নিয়ে অসঙ্গতি রয়েছে। বৃদ্ধ কর্মচারী নিচু গলায় বললেন, সেই রাত থেকে মর্গের আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটে। সোহেল কেঁপে উঠল। সেদিন রাতেই আবার ঘন্টার শব্দ শোনা গেল, কিন্তু এবার শব্দটা তার বাড়ির সামনে নয়। শব্দটা আসছিল গ্রামের পুরনো কবরস্থানের দিক থেকে। ভয়কে উপেক্ষা করে সোহেল টর্চ নিয়ে এগোলো। কবরস্থানের ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। হঠাৎ টর্চের আলোয় সে দেখলো সে একই রিক্সা। রিক্সার উপর সাদা কাপড়ে ঢাকা একটি লাশ, আর রিক্সার পাশে দাঁড়িয়ে আছে দুজন লোক। সেই দুজন যারা সেদিন রাতে লাশ তুলে দিয়েছিল, কিন্তু তাদের চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। তারা একসঙ্গে বলল, হাসপাতালে পৌঁছানো হয়নি, এখনো পৌঁছানো হয়নি। সোহেলের হাত থেকে টর্চ পড়ে গেল। ঠিক তখন সাদা কাপড় ধীরে ধীরে সরে যেতে লাগলো। ভিতর থেকে একটি মৃতদেহ উঠে বসলো। তার মুখে সেই একই ভয়ঙ্কর হাসি, আর সে ফিসফিস করে বলল, আমাকে পৌঁছে দাও। সোহেল প্রাণপণে দৌড়াতে লাগলো। পিছনে তাকানোর সাহস পাচ্ছিল না, কিন্তু দৌড়ানোর সময়ও সে শুনতে পাচ্ছিল সেই তার রিক্সার শব্দ, টিং টিং শব্দ, আর রিক্সার চাকার শব্দ যেন তার ঠিক পেছনে এগিয়ে আসছে। পরদিন ভোরে গ্রামের মানুষ সোহেলকে কবরস্থানের বাইরে অজ্ঞান অবস্থায়
তো পরদিন ভোরে গ্রামের মানুষ আব্বা না রেকর্ড করবে লাগছে তো। পরদিন ভোরে গ্রামের মানুষ সোহেলকে কবরস্থানের বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার জামার পিছনে কাদামাখা একটি হাতের ছাপ ছিল, যেন কেউ তাকে শক্ত করে ধরে রেখেছিল। সোহেল আর কখনোই সেই ঘটনার কথা প্রকাশ্যে বলেনি, তবে গ্রামের বয়স্করা এখনো বলে বর্ষার রাতে যদি কোনো নির্জন রাস্তায় হঠাৎ রিকশার ঘন্টার শব্দ শোনা যায় তাহলে পিছনে তাকানো উচিত নয়, কারণ হয়তো সেই লাশবাহী রিকশা এখনো তার শেষ যাত্রা শেষ করতে পারেনি। তারপরে এত কিছু অপকূল শেষ না করে রিকশা চালক খুব দ্রুত একটি কবিরাজের শরণাপন্ন হন এবং কবিরাজকে বলে যে আমাকে এখান থেকে বাঁচান, আমার সঙ্গে এরূপ ঘটনা ঘটছে, আশেপাশে আমার বাড়ির আশেপাশে রিকশা চলছে। পরে তৎক্ষণাৎ কবিরাজ কাটানি করে তাকে সেখান থেকে মুক্ত করতে সক্ষম হন। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। গ্রাম অঞ্চলে অনেক সাউন্ড নয়েজ খারাপ আসছে, আশা করব যদি ভালো হয় ঘটনাটি অবশ্যই সিলেক্ট করবেন। ধন্যবাদ।